Preview. অনেক, অনেক ধন্যবাদ জটাঙ্কের যারা আসলে নিয়মিত কনটেন্ট গুলো দেখেন তাদেরকে। আমরা আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং লুসিড ড্রিমটা নিয়ে যখন আমরা কাজ করলাম, তখন আসলে এত, এত অভিজ্ঞতা, এত, এত স্বপ্নের বিষয়গুলো ব্যাখ্যা করা বা ব্যাখ্যা শোনা বা জানার জন্য আপনাদের যে চেষ্টা, সেগুলো শোনার পর মনে হলো আমি হয়তো একা এগুলোর উত্তর দিতে পারব না বা দিলেও হয়তো আপনারা কনভিন্স হবেন না। তো সেই কারণে আমরা স্যারকে ইনভাইট করলাম। আ ইঞ্জিনিয়ার রিয়াল হাসান স্যার এবং স্যার মূলত মেটাফিজিক্স নিয়ে কথা বলেন। দীর্ঘদিন ধরে স্যার আসলে স্বপ্নের বিষয়টা যেমন চর্চা করছেন, ঠিক তেমনি মহাকাশ নিয়ে গবেষণা করছেন এবং নানা রকমের পিরামিড থেকে শুরু করে নানা রকমের মিথ, ম্যাথ, মিস্ট্রি নিয়ে স্যারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি এবং ধাপে, ধাপে আমরা আসলে সেগুলো নিয়ে আরো কথা বলব। আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনারা চাইলে আমাদের সঙ্গে এই লাইভ সেশনে যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারেন। এখন পর্যন্ত যেই প্রশ্নগুলো আমি পেয়েছি, সেগুলো দিয়ে শুরু করতে চাই। স্যার আমি কি শুরু করব? হ্যাঁ, প্লিজ, প্লিজ। ওকে। আমি ১ম আমি নাম আসলে প্রকাশ করতে চাচ্ছি না। কারণ একেকজনের একেক ধরনের রিকোয়েস্ট থাকে। যেমন আচ্ছা। লাস্ট এইমাত্র এটা হচ্ছে ১০:৪৯ এ যেই মেইলটা এলো সেটা আপনাকে শোনাই। তারপর আপনি আমাকে একটু ব্যাখ্যা দিবেন আসলে হ্যাঁ, শিওর, এটার স্বপ্নটার অর্থটা কি? শিওর, উনি শিওর। লিখলেন, "আসসালামু আলাইকুম। আমার স্বপ্নের ব্যাখ্যাটা আজ লাইভে দিলে ভালো হয়। আমি একবার স্বপ্নে দেখেছি, আমি শুয়ে আছি, আমি বুঝতে পারছি যে আমি স্বপ্ন দেখছি। আমি উঠতে চাইলাম যে আমি ঘুম থেকে এখন উঠবো আর স্বপ্ন দেখব না। তখন আমি স্বপ্নের মধ্যেই দেখতে পাচ্ছি যে আমি শুয়ে আছি। আমার দেহটা না উঠলেও আমার রুহুটা উঠছে। এরকম ২ বার চেষ্টা করলাম। আমার রুহুটাই উঠছে। তখন বুঝলাম যে না, স্বপ্ন থেকে এখনো বের হতে পারব না। তার থেকে বরং একটা কাজ করি, স্বপ্নতে উপভোগ করি। তখন আমি আল্লাহকে বললাম, "আমি মহাবিশ্বে যেতে চাই, ঘুরে বেড়াতে চাই।" এরপর আমি দেখলাম আমি মহাবিশ্বে হঠাৎই আশপাশে পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহ আছে। মানে বোঝা যাচ্ছে তিনি আসলে ট্রাভেল করছেন। বাস্তবে আমি যে রূপে কল্পনা করছি সে রূপে মানে স্রষ্টাকে দেখতে পাচ্ছি। আকাশে থেকে আমার দিকে তাকিয়েছেন। তারপর হঠাৎ আমি আরেকটা স্বপ্নে চলে যাচ্ছি। আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। এটা হচ্ছে তার স্বপ্নের এক্সপেরিয়েন্সটা। কি বলবেন স্যার? আচ্ছা, 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 আচ্ছা। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের স্বপ্নের ৩ টা বিশেষ ভাগ থাকে। আর স্বপ্ন যেটা আমরা দেখে থাকি, এটা আসলে আমাদের আত্মার একটা জার্নি। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আত্মা আমাদের শরীর থেকে বের হয়ে যায় এবং আত্মা যে সমস্ত জায়গাতে যায় এবং সেই সমস্ত জায়গা যদি সেই ভিশনটা আত্মা আমার সচেতন মনকে দেখাতে চায়, তাহলে পারে আমরা স্বপ্নটা দেখে থাকি। এখন আ অনেক ক্ষেত্র আছে যখন আমি স্বপ্নটা দেখছি, তখন আমি বুঝতে পারি যে আমি এটা স্বপ্ন দেখছি। এটা আসলে বাস্তব না। সুতরাং কেউ সেই স্বপ্নটা দেখতে থাকে এবং এটা বুঝতে পারে যে সে আসলে স্বপ্ন দেখছে। এখন এই যে স্বপ্নকে বোঝা যে আমি যে স্বপ্ন দেখছি, এটা যে বাস্তব কিছু না, এটা কিন্তু একটা বিশেষ একটা অবস্থান আমাদের স্বপ্নের। জি। যেটাকে আমরা lucid dream বলে থাকি এবং এই lucid dream is a state of mind and soul. সেটা আত্মা যেটা দেখছে আর আমাদের সচেতন মন, আমাদের যে অ্যাওয়ারনেসটা আছে, এই অ্যাওয়ারনেসটা এবং কনসিয়াসনেসটা বিশেষ করে আমাদের যে কগনিটিভ সেন্সেস আছে, এই কগনিটিভ সেন্সের মধ্যে একটা আছে মেটাকগনিটিভ সেন্স। এই যে মেটাকগনিটিভ সেন্স, এই জিনিসটা যখন আমাদের আত্মার রুহের যে মেমোরি, রুহু যেটা দেখছে, সেই ভিশনটা যখন আমাদের সচেতন মনের সঙ্গে আমরা যুক্ত করতে পারি অথবা অবচেতন মনের সঙ্গে আমরা যুক্ত করতে পারি, তখনই সেটা একটা লুসিড ড্রিম হয়ে দাঁড়ায়। এবং লুসিড ড্রিম দেখা এটা একটা বিশেষ একটা অবস্থান, যে অবস্থানের মাধ্যমে আমি আমার স্বপ্নকে এবং স্বপ্নে যেটা দেখছি অথবা যা দেখতে চাই সেটা আমি কিন্তু কন্ট্রোল করতে পারি। এবং যারা কন্ট্রোল করতে পারবে, they have been in a state যেখান থেকে যেখান থেকে তারা অনেক কিছু করতে পারবে যেটা আমাদের সাধারণ অবস্থায় যেটা করা সম্ভব নয়। তো আপনি যে স্বপ্নটা দেখেছেন, এই স্বপ্নটা কিন্তু আসলে
বাস্তবে এই স্বপ্নটা কিন্তু একটা লুসিড ড্রিম, এবং সেই লুসিড ড্রিম থেকে আপনি কিন্তু স্বপ্নের যে এনভায়রনমেন্ট, স্বপ্নে আপনি যাকে দেখছেন, যা দেখছেন, সেটাকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন। এবং এই যে কন্ট্রোল করার যে একটা অবস্থান আপনি পেয়েছেন, এটা কিন্তু একটা মহা অবস্থান। একটা মানুষের জন্য এটা একটা মহা অবস্থান, এবং এই অবস্থানে গেলে আপনি অনেক কিছুই ভবিষ্যতে আপনি দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন। আপনার কাছে এমন কিছু তথ্য আসবে, যেই তথ্য সাধারণ অবস্থায় আপনার পাওয়ার ক্ষমতা কিন্তু থাকবে না। কিন্তু ওই সময়ে যে তথ্যটা আপনি পাবেন, সেই তথ্যটা কিন্তু আমাদের ব্ল্যাক হোলের মাঝে, আমাদের যে গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সির মাঝখানের যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের ভেতরে যে ইনফরমেশন থাকে, আপনি কিন্তু সেই ইনফরমেশনটা আপনি কিন্তু পাবেন। আপনার সচেতন মনে অথবা অবচেতন মনে সেই তথ্যটা কিন্তু চলে আসবে, এবং আপনি যদি সেই তথ্যটা ঘুম থেকে ওঠার পরে মনে করতে পারেন, তাহলে পরে এটা আপনার একটা বিরাট বড় পাওয়া, এবং আপনার যে তৃতীয় চক্ষু, এই তৃতীয় চক্ষু খুলে যাওয়ার একটা কনফার্মেশন। তো আমি আপনাকে মোবারকবাদ জানাবো যে আপনি এই ধরনের স্বপ্নে আপনি পৌঁছতে পেরেছেন, এবং সৃষ্টিকর্তার সঙ্গে দেখা করা, কথা বলা, আকাশে ওড়া, এবং বিভিন্ন ধরনের প্ল্যানেট অথবা তারা দেখা, এটা কিন্তু খুবই একটা বিরাট বড় ব্যাপার আপনার জন্য, আমি মনে করি। তো এখন এই জিনিসটাকে আপনি হারাবেন না, এটাকে আপনাকে ধরে রাখতে হবে, এবং এটাকে ধরে রাখার জন্য আপনার বিশেষ কিছু কাজ আপনাকে করতে হবে, এবং সেই বিশেষ কাজগুলোর মধ্যে আপনার দেহের, আপনার মনের, এবং আপনার আত্মার যে পবিত্রতা, এই পবিত্রতা রক্ষা করতে হবে। এই পবিত্রতা যদি আপনার না থাকে, তাহলে পারে আপনি কিন্তু এই যে ক্ষমতা আপনি পেয়েছেন লুসিড ড্রিমের মাধ্যমে, এবং শুধু লুসিড ড্রিম না, আপনি প্রি লুসিড ড্রিমে গেছেন। প্রি লুসিড ড্রিমে গিয়ে আপনি পোস্ট লুসিড ড্রিম যেটা, আপনি সেই লুসিড ড্রিমকে আপনি একটা ভিভিড একটা ইয়েতে নিয়ে এসছেন, পর্যায়ে নিয়ে এসছেন, এবং ওই ভিভিড পর্যায়ে আনার জন্য আপনি যাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি আপনার সফরে যা যা দেখেছেন, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সমস্ত জিনিস আপনি দেখেছেন, আপনি হয়তো বিভিন্ন তারাকে দেখেছেন, আপনি হয়তো বিভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন যে ব্ল্যাক হোলকে দেখেছেন, অথবা নিউট্রন স্টারকে দেখেছেন, অথবা ওয়ার্ম হোলকে দেখেছেন, এবং আপনি যেহেতু সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলেছেন, তার মানে এটা আমরা প্রমাণ পাচ্ছি যে আপনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গিয়েছেন, এবং সিদরাতুল মুনতাহাতে যাওয়া এটা একটা জীবনে বিরাট বড় একটা পাওয়া, যেটা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন, আপনিও সেটা পেয়েছেন। সুতরাং এটা আপনার জীবনে বিরাট বড় একটা পাওয়া। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এই ক্ষমতাটা ধরে রাখতে হবে, যাতে করে আপনি ভবিষ্যৎকে দেখতে পারেন, এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন, এবং আপনার ওকে। যে কাজটা দেওয়া আছে, সেই হুম। কাজটা যাতে আপনি ঠিকমতো সম্পন্ন করতে পারেন। ওকে, সুন্দর। স্যার এবার মোটামুটিভাবে ৪ টা স্বপ্ন আছে। সেই ৪ টা স্বপ্নের একটা আইডিয়া খুঁজবো যে তারা আসলে কি বোঝাতে চাচ্ছেন। স্যার আপনার মাথার উপরে অনেক জায়গা রয়েছে। আপনি যদি একটু মাথার উপর জায়গাটা একটু কমান, অর্থাৎ সামনে ক্যামেরাটা একটু আনলে ভালো হয়। আ ১ম হচ্ছে একজন লিখলেন যে, "আমার একবার একটা গোল্ড ব্রেসলেট হারিয়ে যায়। ২-৩ দিন খোঁজার পর আমি পাচ্ছিলাম না। ভেবেছিলাম চুরি হয়ে গেছে। তারপর স্বপ্নে দেখলাম যে আমি সেটা খুঁজছি এবং বাস্তবে যেভাবে খুঁজছিলাম তারপরে এক জায়গায় আমি সেটা পেয়ে গেলাম। এটা স্বপ্নের মধ্যে। ঘুম থেকে ওঠার পর তিনি সেই জায়গাতে গেলেন এবং ব্রেসলেটটা খুঁজে পেলেন। মানে এটা কিভাবে আসলে সম্ভব হলো এটা স্যার? এটা এটা খুবই সম্ভব। এটা খুবই সম্ভব। এটা অনেকের জীবনেই ঘটে থাকে যে আপনি একটা স্বপ্ন দেখলেন। আমি একটা স্বপ্নের কথা বলছি যে আমি একটা খুবই আ আ খুবই কঠিন একটা কম্পিউটার প্রোগ্রামিং আমি করছিলাম। এবং সেই কম্পিউটার প্রোগ্রামটা আমি কোনোভাবেই মিলাতে পারছিলাম না। অনেক আচ্ছা। চেষ্টা করেও আমার ৫ দিন পার হয়ে গেছে। কিন্তু আমি ওই কম্পিউটার প্রোগ্রামের যে মেইন যে থিওরিটা, আমি সেই থিওরিটা ঠিকমতো মিলাতে পারছিলাম না। এরপরে আমি ঘুমিয়ে পড়ি একদিন, এবং ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ করে আমি স্বপ্নে ওই যে প্রবলেমটা ছিল আমার কম্পিউটার প্রোগ্রামিং এর, আমি সেই উত্তরটা আমি পেয়ে যাই, এবং পেয়ে যাওয়ার পরে আমি
তাড়াতাড়ি এসে সেই প্রোগ্রামে আমি সেই থিওরিটা আমি অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করে সেটা আমি সাকসেসফুল হই। এখন this is something that can happen to anybody if you have a pure state of mind এবং আপনার আশেপাশে যে সমস্ত শক্তি থাকে, আপনার আত্মা যখন দেহ থেকে বের হচ্ছে এবং আত্মা তো জানছে যে আপনি সচেতন মন দিয়ে আপনি একটা জিনিস খুঁজছেন, আপনি পাচ্ছেন না। এখন আপনার আশেপাশের শক্তি যদি আপনার সঙ্গে এটা সহায়তা করে, তাহলে পরে কিন্তু আপনি খুব সহজেই যে জিনিসটা আপনি পাচ্ছেন না, সেটা কোথায় আছে সেটা কিন্তু আত্মা জানছে যে সেটা কোথায় আছে। এবং আত্মা যদি চায় এবং আপনার আশেপাশের যে সমস্ত শক্তি আছে আপনার কাছে, এই সমস্ত শক্তি যদি চায় যে ওই জিনিসটা কোথায় আছে সেটা আপনাকে জানাবে, তখন আত্মা একটা ভিশনের মাধ্যমে আপনাকে সেই জিনিসটা সম্পর্কে একটা ইঙ্গিত দিয়ে থাকে। এবং এটা তখনই হবে যখন আপনার মনের অবস্থান, আপনার পবিত্রতা এবং আপনার যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা প্রবল হতে হবে যে আমি এটা খুঁজে পেতে চাই। এবং সেই ইচ্ছার সঙ্গে যদি এই বিশ্বকে আপনি সম্পর্কযুক্ত করতে পারেন এবং এই সম্পর্কযুক্ত করার পেছনে একটা কোরআন শরীফের একটা আয়াত আছে, যেটা আপনি উচ্চারণ করবেন, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে জিনিসটা, এটা যদি আপনি তখন উচ্চারণ করেন, কোনো জিনিস আপনি হঠাৎ খুঁজে পাচ্ছেন না, উচ্চারণ করলে আপনি আপনার স্বপ্নে কিন্তু একটা ভিশন আপনি দেখতে পাবেন। এবং ওই যে ভিশনটা আপনি পাচ্ছেন, ওই ভিশনটা পাওয়ার পরে যদি স্বপ্নটার মনে থাকে আপনার, তাহলে পরে ওই ভিশনটা অনুযায়ী আপনি যদি এগিয়ে যান, আপনি কিন্তু সেটার উত্তর পেয়ে যাবেন। সো দিস ইজ সামথিং যেটা ঘটেছে এবং যেটার অবস্থান আপনি নির্ণয় করতে পারছেন না। আপনি স্বপ্নের মাধ্যমে, ভিশনের মাধ্যমে আপনি সেই জায়গাতে গিয়ে আপনি সেই জায়গাটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হয়ে থাকে। বিভিন্ন স্বপ্নে এটা হয়ে থাকে। এবং স্বপ্নে আপনি কিন্তু শুধু বর্তমানকেই দেখতে পাচ্ছেন না, আপনি কিন্তু স্বপ্নে ভবিষ্যৎকেও দেখতে পাচ্ছেন। আমি আগের যে স্বপ্নটার কথা বললাম, সেখানে কিন্তু উনি ভবিষ্যতে চলে গেছেন। কিন্তু এই যে আপনার সোনার ইয়েটা হারিয়ে যাওয়া, এটা কিন্তু বর্তমান এবং অতীতকে নিয়ে। এবং বর্তমানকেও আপনি এমন জায়গায় যেটা দেখতে পাচ্ছিলেন না, আপনি সেটা দেখতে পাচ্ছেন থ্রু এ ভিশন। আপনার আত্মা আপনাকে সাহায্য করছে ওই ভিশনটা দেওয়ার জন্য, যাতে করে আপনি ওই জিনিসটা খুঁজে পান। এবং ওকে সেটা স্যার, এখানে এখানে আরেকটা যদি আমি এড করি, উনার আরেকটা স্বপ্নের কথা বললেন যে উনি স্বপ্নে দেখলেন আমার খুব কাছের রিলেটিভ আরেকজনের সাথে মিলে আমার পেছনে আমাকে একটা ধোঁকা দেয়া টাইপ প্ল্যান করছে। আমি ঘুম থেকে উঠে স্বপ্ন ভেবে বিষয়টা ইগনোর করলাম, গুরুত্ব দিলাম না। এবং কিছুদিন পর তিনি আবিষ্কার করলেন যে সত্যিই তেমনটা হচ্ছে, ওই রিলেটিভ তাকে আসলেই ধোঁকা দেওয়ার প্ল্যান করছিল। মানে এটা আসলে কিভাবে সম্ভব হলো? ওই এটা একই ব্যাপার। এবং আ আ আ গ এই এর আগের স্বপ্নের কথা যেটা বললাম, জি, এখানেও যখন এই ধোঁকা দেওয়ার পরিকল্পনাটা করা হয়েছে, এই ধোঁকা দেওয়ার পরিকল্পনা যখন চলছে, তখন কিন্তু সেখানে আপনার আত্মা উপস্থিত ছিল এবং আত্মা সেটা ক্যাপচার করেছে। আত্মার যে মেমোরি আছে, সে আত্মার মেমোরি সেটা ক্যাপচার করেছে এবং ভিশনের মাধ্যমে স্বপ্নে সেটা আপনাকে কিন্তু জানিয়েছে। এবং এই জানানোটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। যারা পবিত্র থাকে, যাদের এই বিশ্বের সঙ্গে একটা সংযোগ থাকে, যারা যারা মানুষের ভালো চায়, যারা জিনিসের ভালো চায়, যারা ইতিবাচক চিন্তা করে থাকে, তাদের জন্য কিন্তু এটা খুবই সম্ভব। যে একটা কিছু ঘটছে এবং সেই জায়গাতে আত্মা থাকছে এবং আত্মা ভিশন দিয়ে সেটা জানাচ্ছে। অনেকে পরীক্ষার রেজাল্ট জানতে পারে, অনেকে জি। পরীক্ষার প্রশ্ন জানতে পারে। অনেকে বিভিন্ন ধরনের ভবিষ্যতের যে সমস্ত ঘটনা ঘটে থাকে, সেগুলো কিন্তু জানতে পারে। এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বিকজ আপনার ভবিষ্যৎকে জানা, এটা কিন্তু আপনার যদি থার্ড আই চলে আসে, আপনি কিন্তু খুব সহজেই ভবিষ্যৎকে আপনি দেখতে পাবেন। এবং এই ভবিষ্যৎকে দেখার ব্যাপারে আপনার থার্ড আই কে নিয়ে আসা, এটাই হচ্ছে আপনাদের সবার কর্তব্য। আমাদের সবার কর্তব্য যে আমরা পারতপক্ষে এমন একটা অবস্থানে যাব যে আমরা স্যার, থার্ড আই এর বিমানে ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন? মানে থার্ড আই টা ওপেন করে আসলে স্বপ্ন দেখার টেকনিকটা কি? না, থার্ড আই ওপেন করলে আর স্বপ্ন দেখতে হবে না। আচ্ছা, থার্ড আই যদি ওপেন হয়, তাহলে পরে আমি নিজের চিন্তার মাধ্যমে
আমি কিন্তু ভবিষ্যৎকে আমি দেখতে পাবো। যেমন এই যে আমাদের আমেরিকার যে ইলেকশনটা হলো, এখন এই হ্যাঁ, ইলেকশনে কে জিতবে সেটা কিন্তু আপনি থার্ড আই দিয়ে আপনি দেখতে পাবেন। আপনি বুঝতে পারবেন কে জিততে যাচ্ছে। একটা ফুটবল খেলা হচ্ছে, সেই ফুটবল খেলায় কে জিতবে আপনি কিন্তু থার্ড হুম, আই দিয়ে সেটা দেখতে পাবেন। তো এই যে হুম। থার্ড আই খোলাটা ইটস এ ভেরি টিডিয়াস প্রসেস। এটা খুব একটা সহজ একটা ব্যাপার না। এটা করতে গেলে আপনার যথেষ্ট এটার পেছনে মেডিটেশন আছে, যথেষ্ট জ্ঞানের ব্যাপার আছে এবং ওই জ্ঞান, মেডিটেশন আপনার দেহ, আপনার আত্মা এবং আপনার মনকে একই ধারায় নিয়ে আসতে হবে। মানে আপনার দেহের যে ফ্রিকোয়েন্সি, আপনার মনের যে ফ্রিকোয়েন্সি এবং আপনার আত্মার যে ফ্রিকোয়েন্সি, এই যে ৩ টা ফ্রিকোয়েন্সি, এই ৩ টা ফ্রিকোয়েন্সির মধ্যে একটা সম্মিলন ঘটাতে হবে, একটা অনুরণন ঘটাতে হবে। তখনই কিন্তু আপনি এমন একটা অবস্থানে আসতে পারবেন। এবং এটা খুব একটা সোজা কাজ না। এই সোজা কাজ না, এটার পেছনে একটা বিশেষ ক্লাস আমি আ আ আগে নিয়েছি এবং আশা করি আগামীতে আপনারাও এটার ব্যাপারে জানতে পারবেন যে এটা কিভাবে আপনার দেহ, আপনার মন এবং আপনার আত্মাকে একটা অনুরণনের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারেন এবং তাতেই সেখানেই আপনি দেখতে পাবেন যে আপনার ৩য় চোখ খুলে গেছে। যে ৩য় চোখ খোলাটা মানে হচ্ছে যে আপনি ভবিষ্যৎ সম্পর্কে আপনি জানতে পারবেন। একটা ঝড় হতে যাচ্ছে, একটা ভূমিকম্প হতে যাচ্ছে। এটা আপনি দেখতে পাবেন। একটা আচ্ছা কুকুর স্যার, কিন্তু এটা দেখতে পায়। একটা হ্যাঁ, প্রশ্ন খুব কমন পাচ্ছি। মানে অনেকে আমাকে একটা বিষয় জানতে চাচ্ছেন যে, আমি সবসময় একটা স্বপ্ন বারবার দেখছি অনেকদিন যাবৎ। হ্যাঁ? এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি কারো জন্য দোয়া করি দেখা যায় ওই ঘটনাটা তার সাথে হয়। এটা বন্ধ করো তো প্লিজ। হ্যাঁ? মানে আগে এটা ব্যাখ্যা দেন যে একটা স্বপ্ন মানুষ কখন বারবার দেখে? সরি, আমার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড স্যার ব্যাকগ্রাউন্ড ওই নয়েজ হ্যাঁ। শব্দের কারণে হচ্ছিল না। হ্যাঁ, যেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। যে একটা স্বপ্ন এবার মানুষ আবার বলো। একটা স্বপ্ন মানুষ কেন বারবার দেখে? আচ্ছা। তো বারবার দেখা মানে যে কোনো একটা ব্যাপারে আপনার আত্মা আপনাকে সাবধান করে দিতে চাচ্ছে। এবং আপনি হয়তো সেই ইঙ্গিতটা ঠিকমতো পাচ্ছেন না। যদি ইঙ্গিতটা আপনি না পান, তখন সেই স্বপ্নটা আপনি বারে দেখবেন। এমন কিছু স্বপ্ন আছে যেটা আপনি দেখতেই থাকবেন। যে এটা আপনার জন্য, আপনার ভালোর জন্য, আপনার ভবিষ্যতের জন্য। সেই স্বপ্নটা বারে আপনার সামনে আসছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। তো আপনার এখন যে কাজটা হবে, সেটা হচ্ছে যে ওই স্বপ্নটাকে একটু এনালাইজ করা, একটু বোঝা যে এটা কিসের ইঙ্গিত, এটা কিভাবে আপনি আপনার জীবনে এটাকে আপনি বাস্তবায়ন করতে পারেন। এবং সেইজন্যই এই স্বপ্নটা কিন্তু বারে আপনার সামনে আসছে। দ্যাট ওকে। ইস দি আর মোস্ট আরেকটা ইম্পোর্টেন্ট পয়েন্ট। আরেকটা আরেকটা বিষয় উনি বললেন যে আমি যখন বাইরে বের হই তখন হঠাৎ দমকা ঠান্ডা হাওয়া আমার শরীরের উপর দিয়ে বয়ে যায়। অথচ দেখা যায় কোথাও কোনো বাতাস নেই। দেখা যায় আমি হাঁটছি তখন গাছের ডালপালা অনেক নড়ছে, অনেক ঠান্ডা বাতাস বইছে আশপাশে। অন্য কোনো গাছও নেই। শুধু আমার সামনে একটা গাছই নড়ছে। অর্থাৎ তিনি অনুভব করেন যে বাতাসটা কেবল তার গায়ে লাগছে। আচ্ছা, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ধরেন আম আ আমি নামাজ পড়ছি, আমি শুক্রবারের নামাজ পড়ছি। আমি ছায়া পাচ্ছি না। আমি বাইরে দাঁড়িয়েছি এবং রোদের মধ্যে দাঁড়িয়ে আমি নামাজটা পড়ছি। এখন আমার মনে হঠাৎ করে চিন্তা আসলো যে আমার গরম লাগছে। এখন যদি একটু বাতাস পেতাম তাহলে পরে নামাজটা আমি আরো ভালোভাবে পড়তে পারতাম। তো এই যে চিন্তাটা, এই চিন্তার ঠিক পর মুহূর্তেই এমন একটা জান্নাতি বাতাস আমার গায়ে লাগলো যে আমি বুঝতে পারলাম যে এটা একটা বিশেষ একটা আয়োজন। কোনো গাছের পাতা নড়ছে না, কোনো বাতাস কোথাও নেই। কিন্তু সেই বাতাসটা আমার গায়ে লেগেছে। আমাদেরকে জানতে হবে যে আমাদের আশেপাশে অনেক শক্তি ঘোরাঘুরি করছে এবং এই সমস্ত শক্তিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং এই সমস্ত শক্তির সঙ্গে আপনি যদি একটা সংযোগ ঘটাতে পারেন, তাহলে পরে দেখবেন যে আপনার মনের যে ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলো কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। এই যে বাতাস লাগাটা অথবা বৃষ্টি আসাটা, আপনার মনে চিন্তা যে অনেকদিন ধরে গরম, বৃষ্টি আসছে না, বৃষ্টিটা হওয়া উচিত। যদি আপনি এই চিন্তাটা করেন আর আপনি যদি যুক্ত থাকেন এই মহাবিশ্বের সঙ্গে, তাহলে পরে দেখবেন যে বৃষ্টি কিন্তু চলে এসছে। সেই বাতাসটা কিন্তু চলে এসছে এবং অনেক কিছু ঘটবে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার মাথার উপরে একটা মেঘ আছে যে আপনাকে ছায়া দিচ্ছে। আপনি যাতে গরমে ভিজে না যান, সেজন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে। সেটা কে করছে?
আপনার আশেপাশে যে সমস্ত শক্তি আছে, এই শক্তির মধ্যে সবকিছু কিন্তু অদৃশ্য শক্তি। এই অদৃশ্য শক্তির মাঝে আছে আপনাদের ডার্ক ম্যাটার আছে। এই ডার্ক ম্যাটারের নিজস্ব ক্ষমতা আছে, যেটা আচ্ছা। আমাদের বিশ্বের শতকরা ৯৫% শক্তি এটা হচ্ছে আমাদের ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। এবং এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি ইজ অ্যারাউন্ড ইউ এভরিওয়্যার। এটা আমাদের আশেপাশে, চারিপাশে, আপনার পাশেও আছে, আমার পাশেও আছে। এবং এই শক্তিকে কাজে লাগানো, এটা একটা বিরাট বড় ব্যাপার। এই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির কোনো ওজন নাই। কিন্তু না, আপনি ওজন আছে, আপনি দেখতে পাচ্ছেন না। আপনি তাকে দেখতে পাচ্ছেন না, আপনি তাকে অনুভব করতে পারছেন। এটার ওজন আছে এবং এটা মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে এটা ইন্টারেক্ট করে থাকে। এবং এই যে হ্যাঁ, ডার্ক ম্যাটারটা, হ্যাঁ, প্লিজ। হ্যাঁ। এখানে মানে ডার্ক ম্যাটারটা শেষ করে তারপর আমরা আরেকটা ইন্টারেস্টিং একটা প্রশ্নে যাব। ওকে, স্যার। আচ্ছা, তো এখন এই ডার্ক ম্যাটারকে ইনভোক করা, এটা যদি আপনার সেই ক্ষমতা থাকে, তাহলে পরে আপনি এমন অনেক কিছু ঘটাতে পারবেন, যেটা সাধারণভাবে ঘটানো সম্ভব হবে না। এমন অনেক ডাইমেনশন, আমরা তো শুধু ৪ টা ডাইমেনশন চিনি। কিন্তু আমাদের বিশ্বে ১১ টা ডাইমেনশন আছে। এবং এই ১১ টা ডাইমেনশনকে আপনি যদি চিনতে পারেন, তাহলে পরে আপনি এমন কিছু ঘটাতে পারবেন, যেটা সাধারণ অবস্থায় ঘটানো সম্ভব হবে না। বলো রাকিব। ওকে। একজন লিখলেন যে স্বপ্ন নাকি রংহীন হয়, কিন্তু আমি স্বপ্ন সবসময় কালারফুল দেখি এবং স্পষ্ট মনে করতে পারি, পরবর্তীতে মনে রাখতেও পারি। মানে স্বপ্ন কি আসলেই রংহীন? মানে এটা কি ট্রু নাকি? না, স্বপ্ন আসলে আমাদের তো রং বলে কোনো জিনিস নেই। আচ্ছা। আমরা যদি জিনিসটা বুঝি, রংটা কি জিনিস, এটা তো আমাদেরকে বুঝতে হবে। রংটা এমনই একটা জিনিস যে আমাদের যে আলো আছে, এই আলোর মাঝে ৭ টা রং আছে। এবং এই যে ৭ টা রং, যেটাকে ভিবজিওর আমরা বলে থাকি, এটা যখন একটা জিনিসের গায়ে পড়ে এবং ওই জিনিসটা ওই আলোর যে আলোটা রিফ্লেক্ট করে, সেই কালারটা সে ধারণ করে। সুতরাং আমরা যখন একটা জিনিসকে নীল দেখি, তার মানে যে সে যে আলোটা পাচ্ছে তার গায়ে, সেই আলো সেটা যে বিচ্ছুরিত করছে, সেটা শুধু নীল আলোকে সে বিচ্ছুরিত করছে। সে কিন্তু অন্য কোনো আলোকে বিচ্ছুরিত করছে না। আমরা ব্লাক হোলকে কালো দেখি, আমরা ব্লাক হোলকে দেখতে পাই না। কারণ হচ্ছে ব্লাক হোল আলোকে সম্পূর্ণভাবে খেয়ে ফেলে। এবং আলোকে যেহেতু সে সম্পূর্ণভাবে খেয়ে ফেলে, সুতরাং আমরা কিন্তু ব্ল্যাক হোলকে দেখতে পাই না। ব্ল্যাক হোল ইজ রিয়েলি ব্ল্যাক বিকজ ইট ডাজ নট এমিট এনি লাইট। এবং যেহেতু সে আলোকে বিচ্ছুরিত করে না, সেহেতু আমি তাকে কালো দেখি। আমি যে কালো গাড়িটা দেখি আমি যে কালো গাড়িটা দেখি, এই কালো গাড়িটা কেন কালো দেখি? বিকজ এই গাড়িটা আলোকে খেয়ে ফেলে। এবং যেহেতু সে আলোকে খেয়ে ফেলে, সে উত্তপ্ত হয় বেশি। গরম দেশে আপনি কালো গাড়ি কিনবেন না। গরম দেশে কালো গাড়ি কিনলে আপনার গাড়ি কিন্তু গরম হয়ে যাবে। আপনি সেটা চান না। সুতরাং আপনি কি গাড়ি কিনবেন? আপনার সাদা গাড়ি কিনবেন। তো এই যে আলোর ব্যাপারটা, আলো হচ্ছে এমনই একটা জিনিস যে বিভিন্ন জিনিসকে রং দিয়ে থাকে। এবং এই রংটা যে জিনিস, যে বস্তু, যে জিনিসকে বিচ্ছুরিত করে, যে আলোকে বিচ্ছুরিত করে, সেটাই হচ্ছে তার রং। এখন আত্মা যখন যাচ্ছে, আত্মা কিন্তু লাইটের গতি থেকে বেশি জোরে যাচ্ছে। জি। আত্মা কিন্তু লাইটের গতি থেকে বেশি জোরে ভ্রমণ করে থাকে। এবং এই যে বেশি জোরে ভ্রমণ করা, তার মানে হচ্ছে যে আত্মার জন্য সময় কিন্তু থেমে গিয়েছে। আত্মার জন্য সময় কিন্তু থেমে গিয়েছে। এবং আত্মা যখন কোনো জিনিসকে দেখছে, তখন সেটা ওই যে কালারটা, সেই কালারটা তো সে দেখতে পাবে না। পারার কথা না। আপনি যেটা দেখবেন সেটা কিন্তু ব্লাক অ্যান্ড হোয়াইট আসবে। এবং এই ব্লাক অ্যান্ড হোয়াইট আসার পেছনে কারণ যে আপনার আত্মা আলোর যে গতি, সেই গতি থেকে আরো বেশি জোরে ভ্রমণ করছে। এবং এই বেশি জোরে ভ্রমণ করার জন্য আপনি যে রং যেটা দেখার কথা, সেই রংটা কিন্তু আপনি দেখতে পারেন। কিন্তু আত্মা যদি চায় যে না, সে একটা জায়গায় গিয়ে সে অবস্থান নিয়েছে এবং অবস্থান যদি নিয়ে থাকে, সে আমাদের প্যারালাল বিশ্বে গেল। প্যারালাল বিশ্বে যাওয়ার পরে সে সেখানে একটা অবস্থান নিল। তো অবস্থান নেওয়ার পরে সে জিনিসগুলো যে দেখছে, যে ভিশনটা আপনি পাচ্ছেন আপনার সচেতন মনে অথবা অবচেতন মনে, সেটা কিন্তু কালারফুল হবে।
সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে না, সেটা এটা কালারফুল। এটা এটা একদম পরিষ্কার স্যার, এটা একদম পরিষ্কার। একটা কথা প্রচলন আছে, ভালো স্বপ্নের কথা কাউকে বলতে হয় না। এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? এখন না, এটার পেছনে সত্যতা যেটা আছে, স্বপ্ন আসলে শেয়ার করা উচিত না আচ্ছা। নরমালি। আপনি যে স্বপ্নটা দেখছেন, এটা কিন্তু আপনার জন্যই দেওয়া হয়েছে। আপনার নিজের বোঝার জন্য দেওয়া হয়েছে এবং আপনার ভবিষ্যতের জন্য এই স্বপ্নটা আপনাকে দেওয়া হয়েছে এবং সেটা যদি আপনি মানুষের সঙ্গে শেয়ার করতে থাকেন, মানুষ তো আপনার আশেপাশে যারা আছে, যাদের সঙ্গে আপনি শেয়ার করছেন, তারা হয়তো আপনার সম্পর্কে অথবা আপনার ভালো তারা চায় না। আপনার ভালো যদি তারা না চায়, তারা কিন্তু এমন কিছু ঘটাতে পারে, যেটা ওই যে কাজগুলো, এই যে ব্লাক আই যেটাকে বলা হয়, ব্লাক আই যেটা বলা হয় অথবা ইভিল আই বা হ্যাঁ, বদনজর। এই যে ইভিল আই গুলো, এই ইভিল আই গুলো কিন্তু তারা আপনার উপরে ফেলতে পারে। অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। আপনি তো সেটা চান না যে একটা মানুষ আপনার ঘটনা, ভবিষ্যতের ঘটনার উপরে একটা ইভিল আই ফেলুক। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো এইজন্য আমি বলব যে স্বপ্ন ভালো হোক, খারাপ হোক, সেটা শেয়ার না করাই ভালো। এটা নিজের বোঝা উচিত এবং নিজের জানা উচিত এবং নিজেই সেটাকে বাস্তবায়ন করা উচিত তার জীবনে। ইট ইস বেটার নট টু শেয়ার ইট উইথ আদার পিপল। সেটা ভালো হোক বা খারাপ হোক। সেটা স্বপ্নটা ভালো হোক একান্ত বা একজন খারাপ হোক, মানুষের ডোন্ট শেয়ার ইট। হ্যাঁ, প্রাইভেট ইস্যুস এবং সেটা শেয়ার না করাই বেটার এবং আমরাও চাচ্ছিলাম এমন কিছু স্বপ্ন যেটা আসলেই বিচিত্র, যেটা নিয়ে আপনি সন্দিহান, সেটা আপনি শেয়ার করে অন্তত ধারণাটা পেতে পারেন। হ্যাঁ, একজন ঠিক আছে। লিখলেন এটা যে ঠিক আছে। হ্যাঁ, স্যার একজন লিখলেন যে, "আমার কোনো স্বপ্ন আসে না। কিন্তু আমি একটা বিষয় খুব ফিল করি সেটা হচ্ছে আমি যদি কোনো কাজ করি বা কখনো মাঝে মধ্যে যাই, আমি ওইসব কাজ বা জায়গাটা খুব পরিচিত মনে হয়। আমার মনে হয় আমি আগেও একই কাজ করেছি বা একই জায়গায় আমার আসা হয়েছে।" এই অনুভূতিটা আসলে কেন হয়? এই ফিলটা কেন ঘটে? এই ফিলিংটা এটাকে ইংরেজিতে বলা হয় ডেজা ভু। তো ডেজা ভুটা হচ্ছে ডেজা ভুটা হচ্ছে যে আপনার এই দেহ তৈরি হওয়ার আগে, আপনার জন্মের আগে আপনার আত্মা কিন্তু ছিল, জীবিত ছিল এবং আত্মা কিন্তু বেহেশতে ছিল। এবং এই যে বেহেশতের যে ভিশন গুলো এবং আপনি যে সমস্ত জিনিস অথবা যে সমস্ত জায়গায় আপনার আত্মা গিয়েছে এবং সেই ভিশনটা, আত্মার কিন্তু একটা মেমোরি আছে এবং সেই আত্মার মেমোরিতে এই জিনিসটা কিন্তু শেষ পর্যন্ত স্টোর হয়ে থাকে। এখন আপনি যদি সেই জায়গাতে আবার আপনি যদি যান, তাহলে পরে আপনার মনে হবে যে এই জায়গায় আপনি গিয়েছেন। আপনি এটা মনে করতে পারবেন না যে কবে গিয়েছেন, কেন গিয়েছেন? এই জিনিসগুলো আপনি মনে করতে পারবেন না। কারণ আপনার দেহ এবং আপনার মন কিন্তু সেটা জানে না। কিন্তু আপনার আত্মা জানে। তো এই যে একটা ভিশন, যে কোথায় যেন দেখেছি, পরিচিত মনে হওয়া, একটা লোককে দেখে মনে হওয়া যে আমি তাকে দেখেছি। একটা 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 জায়গাকে দেখে মনে হওয়া যে আমি আগে এই জায়গাটা দেখেছি। সো দিস ইজ এ ভিশন দ্যাট ইজ কামিং ফ্রম ইউর সোল। এটা আপনার আত্মার কাছ থেকে আসছে এবং এটা আপনি বুঝতে পারছেন। আপনার আত্মা এটা বুঝতে পারছে কিন্তু আপনার দেহ সেটা বুঝতে পারছে না। আপনি যখন একটা লোককে দেখবেন মনে হবে যে ছোটবেলায় আমি তার সঙ্গে খেলাধুলা করেছি। আমি তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি। এই যে একটা 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 ভিশন, এটা কিন্তু আসছে আপনার আত্মার কাছ থেকে। আপনার দেহ কিন্তু সেটাকে চেনে না এবং আপনার দেহ যেহেতু সেটা চেনে না, সেহেতু আপনি কিন্তু এটা ঠাহর করতে পারবেন না যে কবে দেখেছেন, কোথায় দেখেছেন। কিন্তু আপনার আত্মা চিনে গেছে জায়গাটাকে। অ্যান্ড there are parallel universes. আমাদের ৭ টা ইউনিভার্স প্যারালাল আছে। এই যে ৭ টা ইউনিভার্স, প্যারালাল ইউনিভার্স এবং প্রত্যেকটা ইউনিভার্সে কিন্তু আপনার একটা উপস্থিতি আছে। এবং এই উপস্থিতি, আপনি যে এখানে যে কাজটা করছেন, এই বিশ্বে যে কাজটা করছেন, ওই বিশ্বে আরেকটা আপনি যে কাজ করছেন, ওই কাজটা আর আপনার এই বিশ্বের কাজটা কিন্তু এক নাও হতে পারে। ওইখানে এখানে আপনি তার মানে এমন একটা আমার মতো আরো ৭ টা আমি আছি। ওই আর ৭ টা আরো ৭ ইউনিভার্স। টা আমি আছি। এবং এই যে ৭ টা আমি, এই ৭ টা আমির চিন্তা চেতনা কিন্তু এক না। এবং এই ৭ টা আমির যে ডিসিশন গুলো, ধরেন এই বিশ্বে আমি একজনের সঙ্গে ভালোবাসা করেছি, আমি তাকে বিয়ে করেছি। আরেক বিশ্বে আমি গিয়ে দেখব যে সে ভালোবেসেছে ঠিকই, কিন্তু সে কিন্তু বিয়ে তাকে করেনি। এখন
এই যে অবস্থানগুলো, why is it done like this? এটা কেন করা হয়? এখন বিশ্ব এগিয়ে যাচ্ছে তার নিজের পথে এবং এটার একটা মানচিত্র অলরেডি করা আছে। যে বিশ্ব কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে এটার কিন্তু একটা মানচিত্র আছে। এখন আপনার যে কাজটা, আপনি যে কাজের জন্য এই বিশ্বে এসছেন, সেই কাজটা আপনার কিন্তু পূর্ব নির্ধারিত কাজ। এবং এই পূর্ব নির্ধারিত কাজটা আপনি যদি না করতে পারেন, তাহলে পারে কিন্তু বিশ্বের যেখানে যাবার কথা, সেখানে কিন্তু যেতে পারবে না। কিন্তু আমাদের সৃষ্টির যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমে আপনি যদি না পারেন, ওই বাকি ৬ জনের ১ জন সেটা পারবেই। মানে আমার লাইফে যে পারপাস, সেই পারপাসটা পূরণ যদি আমি না করতে পারি, বাকি ৬ জন স্টিল দেয়ার, তারা কেউ না কেউ জিনিসটা তারা পূরণ কেউ করে না ফেলবে। কেউ সেটা পূরণ করবেই এবং পূরণ করে বিশ্বের যে গতি, বিশ্বের যে ভবিষ্যতে যাওয়ার যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু পৌঁছে যাবে। And that is ওকে, how স্যার এখানে it is confirmed. আপাতত একটা ধারণা আমরা পেলাম, হ্যাঁ? অনেক যেহেতু প্রশ্ন, একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন একজন করেছেন, এটা আসলে না বলে পাচ্ছি না। উনি হ্যাঁ, বলেন 174, ১৭৪। ১৭৪ এই সংখ্যাটা আমি প্রায় প্রতিদিনই দেখি। বিভিন্ন জায়গায় দেখি। আমার চোখ ওদিকে আটকে যায়, যেখানে আমি এই ১৭৪ সংখ্যাটা দেখি। ইনফ্যাক্ট আমার মোবাইলে যখন চার্জ 74% তখন আমার চোখ তখন পড়ে। হয় আমার, এবং মেক্সিমাম টাইমে এটা হয়। এটা কোইন্সিডেন্স কিনা একটু বলবেন? বলে রাখি, একটা ফোন নাম্বার ছিল একজনের, যেটা একটা সময় প্রতিদিনই আমার মোবাইল স্ক্রিনে দেখতাম, এবং ওই নাম্বারের লাস্টের ডিজিটও ছিল 174। মানে ওনার লাইফটা হয়ে যাচ্ছে 174, মানে কারণটা কি? আচ্ছা এটা there are something আমি যেটা আজকে আমাদের জটাঙ্কের যে অনুষ্ঠানটা, হ্যাঁ, জটাঙ্কের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ১১ টায়। এক্সাক্টলি। কিন্তু জটাঙ্ক কিন্তু ১১ টায় অনুষ্ঠানটা শুরু করতে পারেনি। জটাঙ্ক শুরু হয়েছে ১১টা ১১ তে। ১১ই। এখন এবং এটা আমাদের কোনো হাত ছিল না। আমি ইচ্ছা করে করিনি কিন্তু। টেকনিক্যাল এটা ফল্ট। কিন্তু ১১টা এটা ১১ই হয়ে গেল। তার মানে the forces around you and around me, আমার আশেপাশের যে ফোর্সেস আছে, এটাকে বাধ্য করেছে। বাধ্য করেছে ১১টা ১১ কারণ আমার সঙ্গে আমার সঙ্গে রাকিবের যে কানেকশনটা, এই কানেকশনটা হচ্ছে ১১-১১ এবং এই কানেকশনটা আমি জানি। রাকিব হয়তো জানে না। এবং ১১-১১ যে কানেকশনটা, ইটস a very supernatural and spiritual connection. Very supernatural and spiritual connection. এবং এই supernatural spiritual connection এ আমার মনের যে চিন্তাগুলো, সেটা কিন্তু রাকিবের মাঝে চলে যায়। রাকিবের যে চিন্তাগুলো, সেটা কিন্তু আমার মাঝে চলে আসে এবং সেই চিন্তার যে একটা সম্মিলন, সেটা ঘটেছে এবং সেই কারণেই আজকের প্রোগ্রামটা ১১টা ১১ তে শুরু হয়েছে। এখন প্রত্যেকটা মানুষের জীবনে তাদের কিন্তু একটা স্পেশাল একটা নাম্বার থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে তাদের একটা জন্য স্পেশাল নাম্বার থাকে এবং সেই নাম্বারটা আপনি অঙ্ক করে, অঙ্ক কষে আপনি সেটা বের করতে পারবেন যে আপনার জীবনের নাম্বারটা কি এবং সেই নাম্বারটা বের করার একটা পন্থা আছে এবং সেই পন্থাটা বেশ বড় একটা পন্থা, একটা কমপ্লিকেটেড সিস্টেম, এটা এখন হয়তো বলা যাবে না। তবে এভরি ফিগার, এভরি নাম্বার হ্যাজ এ সিগনিফিকেন্স। অনেকে ১১টা ১১ দেখে, অনেকে ২২-২২ দেখে, অনেকে ৩ দেখে, অনেকে ৪ দেখে, অনেকে ৫ দেখে, অনেকে ৬ দেখে, অনেকে ৭ দেখে, অনেকে ৮ দেখে। আমাদের টেসলা, যে আমাদের নামকরা একজন সায়েন্টিস্ট, এই যে টেসলা, উনি উনার যে সংখ্যা ছিল ৩-৬-৯ এবং এই ৩-৬-৯ এর যে একটা একটা ইয়ে আছে, মিস্ট্রি আছে। এই মিস্ট্রিটা কিন্তু আমরা বের করেছি শেষ পর্যন্ত। যে উনি কেন ৩-৬-৯ টা দেখেছিলেন এবং ৩-৬-৯ এর যে একটা অর্থ এবং তিনি যে কাজটা করে গেছেন আমাদের বিশ্বে, যে জিনিসটা উনি উপহার দিয়ে গেছেন, সেটা একটা ৩-৬-৯ এর একটা উপহার। And what is that 369? আপনি এটা বুঝতে পারবেন। টেসলা কি দিয়েছে আমাদেরকে? টেসলা দিয়েছে যে আপনি একটা এনার্জিকে কিভাবে এক স্থান থেকে
আর এক স্থানে আপনি নিয়ে যেতে পারবেন, একটা এনার্জিকে আপনি কিভাবে এক স্থান থেকে আপনি আর এক স্থানে নিয়ে যেতে পারবেন কোনো ধরনের কোনো মাধ্যম ছাড়া। এই যে পিরামিডটা তৈরি হয়েছিল, এই পিরামিডটা তৈরি হওয়ার পেছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে যে বিদ্যুৎকে কায়রো শহরের চারিদিকে ছড়িয়ে দেওয়া উইদাউট এনি মিডিয়াম, কোনো তার ছাড়া। দ্যাট ওয়াজ দ্য ইনটেন্ট। এবং সেই ইনটেন্টটা মানুষ জাতির মধ্য থেকে যে বের করেছে ওকে উনি ওকে হচ্ছেন। স্যার স্যার এই মিথটা মানে এই মিস্ট্রিটা এখন আমরা বলবো না, বিকজ আমাদের খুব ইচ্ছা যে করেই হোক একটু গুছায় তারপর পিরামিড পর্ব 3টা আনা। কারণ আপনি যেটা আচ্ছা, বলছেন সেটা পিরামিড পর্ব 3-এর মধ্যে খুব এক্সক্লুসিভ একটা বিষয় হবে। স্যার সামান্তা তাসনিম বলে একজন, হ্যাঁ, উনি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন লিখলেন যে খুব প্রিয় মৃত মানুষকে যে স্বপ্নে দেখি এটার ব্যাখ্যাটা আসলে কি। অনেকে বলে মৃত মানুষকে স্বপ্নে হাসি খুশি দেখলে তিনি আসলে ওই জগতে ভালো আছেন, আবার যদি তার মন খারাপ দেখি তাহলে নাকি তিনি সেখানে কষ্টে আছেন। মানে এগুলো আসলেই স্বপ্ন দিয়ে বোঝা সম্ভব কিনা, বা তার কনসেপ্টটা আসলে ঠিক আছে কিনা? ঠিক আছে, খুবই ঠিক আছে, খুবই ঠিক আছে। আপনি স্বপ্নের মাধ্যমে মৃত ব্যক্তিকেও আপনি দেখতে পাবেন। আপনি স্বপ্নের মাধ্যমে আপনার প্রিয় ব্যক্তিকেও দেখতে পাবেন। আপনি স্বপ্নের মাধ্যমে আপনার প্রিয়জন যারা আছে তাদেরকেও আপনি দেখতে পাবেন মাঝে মধ্যে। এবং এই যে দেখাটা, যদি একটা আত্মার সঙ্গে দেখা হলে যদি যে ফিলিংটা আসবে, সেই ফিলিংটা বলে দেবে যে আত্মা কিভাবে আছে তা না। তবে আত্মা আপনার সম্পর্কে কি চিন্তা করছে, আপনি ঠিক জায়গায় আছেন কিনা। আপনার বাবা মারা গেছে। আপনার বাবা, আপনি স্বপ্নে দেখলেন যে বাবা খুব দুঃখে আপনার দিকে তাকিয়ে আছে। এবং এই যে দুঃখে তাকিয়ে থাকা, এটা কিন্তু তার দুঃখ না। এটা হচ্ছে যে আপনাকে দেখে তার দুঃখ। যে আপনার যেখানে থাকার কথা ছিল আপনি সেখানে নাই। এবং যেহেতু আপনি সেখানে নাই, সেহেতু আপনার বাবার আত্মা কষ্ট পাচ্ছে। এবং সেটাই আপনি দেখছেন যে your father is not happy at the state of yours. আপনি কি অবস্থানে আছেন সেটা উনি দেখছেন এবং আপনি স্বপ্নে তাকে দেখছেন দুঃখিত। তার মানে তাই না যে উনি কষ্টে আছেন। না, উনি কষ্ট পাচ্ছেন আপনাকে নিয়ে। আত্মা ভালো জায়গাতেই আছে। ওকে আত্মা ভালো জায়গাতেই আছে। আত্মা কষ্টে নেই। আত্মা ভালো জায়গাতেই আছে। আপনি যেটা বুঝবেন যে আপনাকে দেখে সে কষ্ট পাচ্ছে। আপনার যেখানে যাওয়ার কথা ছিল, আপনার জীবনের যে ঈপ্সিত লক্ষ্য ছিল, আপনার বাবা যেভাবে আপনাকে তৈরি করেছেন, আপনি সেই জায়গাতে নেই। আপনি এমন একটা জায়গাতে চলে গেছেন যেটা বাবার ঈপ্সিত ছিল না। আপনার ব্যাপারে উনি সেই চিন্তাটা করতেন না। সেইজন্যেই উনি দুঃখিত। আপনি তাকে দেখবেন। খুশি দেখা মানেই যে আপনি যে অবস্থানে আছেন আত্মা সেটাকে পছন্দ করছে এবং সেটাকে ব্লেস করছে। এটাই আপনি দেখবেন এবং এটা দেখা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা খুবই সাধারণ ব্যাপার আসলে। বাবাকে দেখা, মাকে দেখা, আ হুম আ বাবা বিভিন্নভাবে কথা বলছেন, জানাচ্ছেন, ওকে এটা করো, ওকে ওইটা করো, হ্যান করো, ত্যান করো। স্যার তোফাজ্জল হোসেন, হ্যাঁ, হ্যাঁ, উনি বেশ দীর্ঘ একটা অভিজ্ঞতা শেয়ার করলেন এবং শুধু আপনার কাছে, কারণ লাস্টে মেনশন করে দিয়েছেন যে আপনার কাছ থেকে তিনি একটা ব্যাখ্যা চান। হ্যাঁ, আমি অবশ্যই। একটু বলি, উনি লিখলেন, "আমার লেখাটা হয়তো একটু টপিকের বাইরে হবে, আ একটু বড় হবে। তারপরও প্লিজ এই জিনিসটা একটু পড়বেন। আমি একজন স্টুডেন্ট, আমি এইচএসসি ২০২৫ ব্যাচের স্টুডেন্ট। ২০২৩ সালে আমি ফার্স্ট ইয়ারে উঠি। আ অ্যাডমিশন এক্সামকে মাথায় রেখে অনেক প্ল্যানিং করলাম। আ কিন্তু আমার কোনো প্রোগ্রেস নেই। আমার কলেজ জীবন শেষ, কিন্তু আমি কলেজে উঠে একটা এক্সামে অল সাবজেক্টে পাস করিনি। আমি এক্সাম হলে খাতা নিয়ে বসে থাকতাম, কিছু লিখতাম না। আমার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। আমার পড়ালেখার এই অবস্থা দেখে বাবা-মা যে কি পরিমাণ রাগারাগি করতেন বলারও বাইরে। কিন্তু যাই হোক, আমার মা দেখেছেন আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমার কোনো প্রোগ্রেস নেই। আমি শুধু এক্সাম ফেল করি। সবশেষ ২ দিন আগে এক হুজুর আ এক হুজুর চিকিৎসকের কাছে আমার মা আমাকে নিয়ে যান। উনাকে আমার পড়ার অবস্থা সম্পর্কে বলেন। উনি একটা সূরা দিয়ে আমার হাতে কিছু মেপে বলেন, আ অনেক আতঙ্কের সাথে আমাকে বানটোনা এবং নষ্ট করা হয়েছে এরকম বললেন। যাতে আমি পড়াশোনা করতে না পারি। এটা তাকে বলা হয়েছে যে, "তোমাকে জাদুটোনা বানটোনা করা হয়েছে যাতে তুমি পড়াশোনা করতে না পারো।"
সব শেষে কথা বলার পর উনি জাদুটা কিভাবে কাটবে তার জন্য দোয়ার পানি পড়া দিলেন। এখানে শুধু আমি ভুক্তভোগী না, আমার মাকেও জাদু করা হয়েছে এটাও তিনি বললেন। আমার মায়ের ঐরকম আগেও হয়েছিল, তাই তিনি বুঝতে পারেন। আর তিনি এই রমজানে তার সেই পরিচিত কবিরাজের কাছে গিয়ে সুস্থ হয়ে আসেন। আমার ভাই, আমার বোন, আমরা সবাই অনেক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমি জানতে চাই, আমি আমার শত্রুকে কিভাবে চিনব? আর আমি তাকে কিভাবে স্বপ্নের মাধ্যমে দেখতে পারি? আর বিনা কবিরাজের সাহায্য ছাড়া কেবল নিজেকে হেফাজত করতে পারি। রিয়াল হাসান স্যারের কাছ থেকে সেটা জানতে চাই। জি। আচ্ছা, বাহ! এটা অনেক বড় প্রশ্ন। অনেক আহ, বড় প্রশ্ন, ডিপ এবং একটা। অনেক গভীর একটা প্রশ্ন আসলে। অনেক গভীর একটা প্রশ্ন এবং আহ, এটা খুব স্বাভাবিক। মানে জাদু মন্ত্র বলে তো একটা জিনিস আছে, ব্ল্যাক ম্যাজিক বলে একটা জিনিস আছে, এবং সেটা কিন্তু আমাদের কোরআন শরীফে জানানো হয়েছে যে জাদু মন্ত্র করবে তোমার বিরুদ্ধে এবং তুমি যাতে আটকে যাও কোনো একটা জায়গায়, সেই ব্যবস্থাও কিন্তু জাদু মন্ত্রের মাধ্যমে করা যাবে। কিন্তু এটার একটা সলিউশন কিন্তু তোমাকে দেওয়া আছে কোরআন শরীফে। এবং আমি মনে করি আমি মনে করি যে এই যে পড়াশোনার ব্যাপারটা, এই পড়াশোনার ব্যাপারটা যখন পড়াশোনায় মন বসবে না, যখন পড়াশোনা মনে রাখা যাবে না, যখন একটা অঙ্ক আমি বুঝতে পারবো না, এই যে অবস্থানগুলো, এই অবস্থানগুলোর পেছনে আমাদের শরীরের ভেতরে যে সমস্ত শক্তি থাকে, আমাদের কগনিটিভ সেন্সেস যেগুলো ইন্দ্রিয় শক্তি, এই ইন্দ্রিয় শক্তিগুলো কিন্তু আমরা সাধারণত কাজে লাগিয়ে থাকি পড়াশোনার জন্য। এবং এই ইন্দ্রিয় শক্তির উপর বহিঃশক্তিও কিন্তু কাজ করতে পারে। এবং যখন কেউ একটা ব্ল্যাক ম্যাজিক করে, জাদুমন্ত্র করে, তারা কিন্তু আপনার ইন্দ্রিয় শক্তির উপরে একটা প্রভাব বিস্তার করে এবং ওই ইন্দ্রিয় শক্তিকে নিষ্ক্রিয় করে দেয়। এখন আপনি যখন পড়তে বসছেন, তখন আপনার যে ইন্দ্রিয় শক্তিগুলো আছে, যেটা পড়াশোনার জন্য খুবই প্রয়োজন, এই ইন্দ্রিয় শক্তিকে কেউ নিস্তেজ করে দিচ্ছে। এবং এই যে নিস্তেজ করে দেওয়া, এটা আপনি নিজে বুঝতে পারবেন। সেটা কি? যে আপনার পড়ার ইচ্ছা আছে। আপনার ইচ্ছাটা পড়ার, কিন্তু আপনি কিন্তু পড়তে বসেছেন। আপনি বইও খুলেছেন। আপনি পড়তে বসেছেন, আপনি বইও খুলেছেন। কিন্তু আপনার মন কিন্তু পড়াতে বসছে না। আপনার মন কিন্তু এদিকে ওদিকে চলে যাচ্ছে। এখন এই যে ইন্দ্রিয় শক্তির যে ব্যাপারটা, এই ইন্দ্রিয় শক্তি আপনার মনকে ধরে রাখবে বইয়ে, এবং যুক্তিবিদ্যা যেটা, যুক্তিবিদ্যা ব্যবহার করবে সেটা বোঝার জন্য। এক্সকিউজ মি। এখন ওকে। আপনি যদি প্রভাবান্বিত হয়ে থাকেন অন্য শক্তি দ্বারা, কোনো নেতিবাচক শক্তি দ্বারা, আপনি কিন্তু সেটা বুঝতে হবে যে আপনার নেতিবাচক শক্তি কোনটা আর আপনার ইতিবাচক শক্তি কোনটা। আমি কিন্তু এটা বুঝতে পারি যে রাকিব কি আমার ইতিবাচক শক্তি নাকি নেতিবাচক শক্তি। এটা কিন্তু আমি বুঝতে পারবো। এটা কিন্তু রাকিবও বুঝতে পারবে যে আমি কি কোনো ইতিবাচক শক্তি না আমি নেতিবাচক শক্তি। এটা বুঝে আমাকে সেইভাবে আমার জীবনের যে পরিকল্পনা, আমি তো একটা জীবন, একটা কাজ করতে এসেছি। আমি সেই কাজটা আমি জানবো এবং জেনে আমি একটা পরিকল্পনার মাধ্যমে আমি সেই কাজে এগিয়ে যাব। এবং এতে কে আমাকে ল্যাং মারলো, কে জাদু করলো, কে কিভাবে ব্লাক ম্যাজিক করলো আমাকে, আমি নিজে সেটা জানবো এবং সেটা যাতে আমার উপরে কোনো প্রভাব বিস্তার না করতে পারে, আমি সেই ব্যবস্থাটা করব। এবং সেই ব্যবস্থা করার জন্য তোমার একটা পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে সেটা কি। তোমাকে প্রথমে নিজেকে চিনতে হবে। নিজের পরিচয় তোমাকে জানতে হবে। তুমি যে কে? তুমি কিভাবে আসলে? তুমি কোথা থেকে আসলে? তোমার পরিচয়টা কি? তোমার মাঝে কি, কি শক্তি আছে? তোমার মাঝে কি, কি শক্তি নেই? এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এবং তো ওইটা জেনে আমাদের ২য় চেতনার ধাপ যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক পরিচিতি। মানে আমি যে পরিচিতিতে আমি অভ্যস্ত, নিজেকে আমি যেভাবে চিনি, অন্যেরা আমাকে কিভাবে দেখছে?
এটা কিন্তু আমাকে জানতে হবে। শুধু নিজের চেনাটা না, অন্যেরা কিভাবে দেখছে সেটা কিন্তু আমাকে জানতে হবে। এবং এটা জানারও একটা পদ্ধতি আছে এবং তুমি সেটা অবশ্যই জানবে আস্তে, আস্তে। এবং এটা জেনে তুমি একটা ধ্যানে যাবে। তুমি একটা ধ্যানে যাবে এবং এই ধ্যানটা হচ্ছে যে তুমি এই সৃষ্টিকর্তার সঙ্গে, এই বিশ্বের সৃষ্টিকর্তার সঙ্গে তুমি নিজেকে যুক্ত করছো এবং নিজেকে যুক্ত করে তোমার দেহের যে আলো যেটা বিচ্ছুরিত হয়ে থাকে, তোমার দেহের যে জ্যোতি, এই জ্যোতি যেটা বিচ্ছুরিত হয়ে থাকে, সেই জ্যোতিকে তুমি সংযুক্ত করবে একটা নূরের সঙ্গে, যেটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার নূর, এই বিশ্বের সঙ্গে। এটা কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে বলে দিয়েছে যে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে আলোর উপরে আলো। যদি তুমি আলোর উপরে আলোটা আনতে পারো, একটা কোয়ান্টাম ফেজিং তুমি করতে পারো, তাহলে পরে তোমার আশেপাশে যে সমস্ত নেতিবাচক শক্তি কাজ করছে তোমার বিরুদ্ধে, তারা কিন্তু কোনোভাবে তোমার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। সুতরাং প্রত্যেক প্রত্যেক দিন, প্রত্যেক রাতে তোমার এই মেডিটেশনটা করতে হবে। এই মেডিটেশনটা করার একটা পদ্ধতি আছে। সে পদ্ধতিটা তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। আয়াতুল কুরসি তুমি ১৯ বার পাঠ করবে। তোমার দেহটা ঘুরবে। তোমার দেহটা ঘুরবে ঘড়ির কাঁটার উল্টো দিকে। এবং এই যে দেহটা যখন ঘুরাবে, আয়াতুল কুরসি যখন পাঠ করবে, পাঠ করে ১৯ বার পাঠ করে তুমি আল্লাহর দরবারে তুমি হাত উঁচা করে তোমার যে নিজের কথাগুলো সেটা তুমি আল্লাহর দরবারে জানাবে এবং তুমি যে প্রোটেকশন চাও against the evil eye, against the black magic, against all জাদু মন্ত্র, এটা কিন্তু ওই সময়ে তুমি সৃষ্টিকর্তাকে জানাবে যে তুমি প্রোটেক্ট করো। এবং আস্তে আস্তে তোমার দেহ যদি পবিত্র থাকে, তোমার মন এবং তোমার আত্মা যদি পবিত্র হয়, তাহলে পরে তুমি দেখবে যে তুমি কিন্তু সেই জিনিসটা কন্ট্রোল করতে পারছো। তোমাকে কেউ ফেলে দিতে পারবে না, সম্ভব হবে না। এবং তুমি যে একজনের কাছে গিয়েছো, মৌলভী সাহেবের কাছে গিয়েছো, ভালো করেছো, খারাপ করোনি, বাট দেন you should be able to control your own life. এখন যে মানে ব্যক্তি মূল কনসেপ্টটা হচ্ছে স্যার, যেটা মোরাল অফ দা টোটাল স্টোরি, সেটা হচ্ছে আমরা যদি এই ধ্যানের প্রসেসটা ঠিকমতো এক্সিকিউট করতে পারি, তাহলে আমি নিজেকে ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারবো। ফলে এই জাতীয় এক্সাক্টলি নেগেটিভ এনার্জি থেকে আমি বের হয়ে আসতে মুক্ত পারবো। হয়ে আসবে। হ্যাঁ, ছোট করে দ্যাট ইজ একটা বিষয় বলবেন, এই এক প্রশ্ন প্রায় ৮ থেকে ৯ জন একই ধরনের প্রশ্ন করলেন। বোবায় ধরা, মানে বোবায় ধরা বলতে উনি আসলে বোঝাচ্ছে যে ঘুমের মধ্যে আমি প্যারালাইজ হয়ে যাই। আমি দেখলাম বোবায় ধরা মানে এখানে স্লিপ প্যারালাইজড বলে একটা ব্যাপার আছে, সেটা বোঝানো। বোবায় ধরা, এবং তিনি বলতেছেন যে তখন আমি আসলে এমন হলো যে আমি আসলে নড়াচড়া না করে বুঝলাম যে আসলে নড়াচড়া করে কিছু করতে পারবো না। এ কারণে আমি ঠিক যেভাবে প্যারালাইজড অবস্থাতে ছিলাম সেভাবে আমি আছি, এবং একটা সময় গিয়ে আমার হাতটা ছেড়ে দিল এবং আমি আবার ঠিক হলাম। যতক্ষণ উনি প্যারালাইজড অবস্থায় ছিলেন, মুভমেন্ট করা ট্রাই করেন নাই, সেই মুহূর্তটাই তার লুসিড ড্রিম কিনা উনি সেটা জানতে চাচ্ছেন। না, মানে এটাকে বোবা ধরা বলা হয়। বোবা ধরাটা বোবা ধরাটা একটু ভিন্ন রকম। এটা বোবা ধরার কথাই তো বলছে, তাই না রাকিব? হ্যাঁ, উনি স্পষ্ট করে বলল বোবা ধরা। পরে আমি এটা দেখলাম ChatGPT তে, বোবা ধরাটাকে স্লিপ প্যারালাইজড এর একটা অংশ বলা হয়। হ্যাঁ, স্লিপিং এখন প্যারালাইজড। এখন বোবা ধরা জিনিসটা এটা আমাদেরকে বুঝতে হবে যে বোবা ধরা মানেটা কি? মানে তোমার রক্ত চলাচলের ব্যাপারে যে প্রেশারটা থাকে, সেই প্রেশারের মধ্যে যখন ভ্যারিয়েশন আসে, তুমি যদি চিত হয়ে শুয়ে থাকো এবং পাটা যদি একদম নাকের সঙ্গে যুক্ত থাকে সরাসরি বা ২ পায়ের মাঝখানটা, তখন কিন্তু আমাদের দেহের যে প্রেশারটা, রক্তের যে প্রেশারটা, সেটার মাঝে একটু ভ্যারিয়েশন আছে এবং এই ভ্যারিয়েশনের কারণেই কিন্তু আমার চিন্তা হচ্ছে যে বোবাটা ধরেছে। কেউ আমাকে চেপে ধরেছে, কেউ আমার বুকের উপরে বসেছে। আমি চিন্তা করছি যে আমি নড়ছি। আমি চিন্তা করছি যে আমি চিৎকার করছি। কিন্তু কোনো কিছুই কিন্তু হচ্ছে না। এভরিথিং ইজ প্যারালাইজড। এভরিথিং ইজ টোটালি ফ্রোজেন এবং এটা খুব আ খুব কষ্টকর একটা সময়। খুবই কষ্টকর একটা সময়। এবং এটা থেকে বের হওয়ার জন্য যে সমস্ত কাজ মানুষ করে থাকে, যে হঠাৎ করে ঝাটকি দেওয়া। ঝাটকি দেওয়া মানে ঝাঁকিয়ে ওঠা, শরীরকে ঝাঁকিয়ে ওঠানো। এটা যদি কোনোভাবে করা যায়, তার কিন্তু ওই সেন্স থেকে আমরা বের হয়ে যাব। অথবা কেউ যদি শরীরটা টাচ করে, আমি যদি কাউকে দেখি যে এই ধরনের একটা অবস্থানে আছে, আমি কিন্তু বুঝতে পারব। তাকে যে বোবা ধরেছে, আমি কিন্তু বুঝতে পারব। কারণ তার হাত কিন্তু কাঁপতে থাকবে, তার পা কিন্তু কাঁপতে থাকবে। দ্যাট মিনস দ্যাট ওই যে সময়টা তখন তাকে বোবাটা ধরেছে এবং তখন যদি আমি তার শরীরকে আমি টাচ করি, তখন কিন্তু সেটা আর থাকবে না। দ্যাট উইল
ভ্যানিশ টোটালি। তো এই যে বোবা ধরার ব্যাপারটা, ইটস নট এ লুসিড ড্রিম, নো, ইটস এ ফিজিক্যাল ইনক্যাপাসিটেশন অফ ইউর বডি। এটাকে প্যারালাইজেশন বলা হয়, যে সমস্ত শরীরটা প্যারালাইজড হয়ে যায়। এবং এই যে ধারণাটা যে কেউ বুকের উপরে বসে আবার গলাটা চেপে ধরছে, তো এই যে সেন্সেশনটা, এটা কিন্তু মেটাকগনিটিভ সেন্স। এই মেটাকগনিটিভ সেন্সটা আসছে কোথা থেকে? এটা আসছে আমার ওই প্যারালাইটিক কন্ডিশন থেকে, এই মেটাকন্ডিশনটা আসে। তার মানে আমাদের বোবায় ধরা এই বিষয়টার সাথে কখনোই আসলে এই নেগেটিভ এনার্জি বা লুসিড ড্রিম এগুলো অ্যাড করাটা ঠিক না, এটা কমপ্লিটলি একটা বায়োলজিক্যাল ফল্ট। This is a physical condition. This is a totally physical condition, but you need to know how to get out of it. এটা জানা দরকার, যেটা কিভাবে আমি বের হতে পারবো সেখান থেকে। ওকে স্যার, একটা খুব অদ্ভুত প্রশ্ন আব্দুল হামিদ নামে একজন আমাদের কমেন্টে করছেন। অধিকাংশ মানুষের দুই হাতে আরবিতে ৮৮ নাম্বার লেখা আছে, কোরআন শরীফে শয়তান কথাটা আবার ৮৮ বার উল্লেখ আছে, আর ফেরেশতা কথাটা ৮৮ বার আছে, এর মানে কি? আমি আসলে জানি না। ও আচ্ছা, এটা 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 বোঝা যাবে যে everything in Quran is mathematically calculated. Everything in Quran is mathematically calculated. শয়তানের নাম, ফেরেশতার নাম সমানভাবে উল্লেখ করা হয়েছে। বছর বছর যে কত বড় সেটাও কিন্তু সংখ্যা দিয়ে উল্লেখ করা হয়েছে। Therefore, there is a mathematical representation of everything in the Holy Quran. এবং এটা এমনভাবে এটাকে আটকানো হয়েছে, পরিবেশিত করা হয়েছে, সেটা হচ্ছে 19-এর শক্তি দিয়ে। 19-এর শক্তি দিয়ে এটাকে করা হয়েছে। And you will see that everything in the Holy Quran will be a multiple of 19. The Quran starts with Bismillah ar-Rahman ar-Rahim. এখন Bismillah ar-Rahman ar-Rahim-এ কতটি সংখ্যা আছে, কতটি লেটার আছে? 19 letters. 19 letters. If you look at the number of verses in the Holy Quran, the number of surahs in the Holy Quran, these are all multiple of 19. So the book, the Holy Quran, is a mathematical book totally. এখানে কোনো সন্দেহ থাকা উচিত না that everything in the Holy Quran is represented by mathematical calculation, and we know what that mathematical calculation is, and that is dependent, যেটা প্রথম বের করেছে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সেটা হচ্ছে আমাদের ফিবোনাচ্চি। ফিবোনাচ্চি সাহেব, উনি ইটালিয়ান একজন ম্যাথমেটিশিয়ান। 1100 খ্রিস্টাব্দে উনি মক্কাতে যান, 2 বছর থাকেন। 2 বছর থেকে মানব জাতিকে উনি একটা উপহার দিয়ে যান, এবং সেটা হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ। 0 1 1 2 3 5 8 13 21 34 55 89 144 233 377 and so on. এখন এই যে একটা ম্যাথমেটিক্যাল সিরিজ উনি দিয়ে গেলেন, এই ম্যাথমেটিক্যাল সিরিজ হ্যাজ এ মিনিং, and if you draw this, তাহলে পরে তুমি বুঝতে পারবে যে এই বিশ্বটা কিভাবে সৃষ্টি হয়েছে, এবং বিশ্বের পেছনে যে সৃষ্টি করার পেছনে যে একটা অঙ্ক কাজ করে, সেই অঙ্কটা দেওয়া আছে। আমাকে সেটা বুঝতে হবে that everything in the universe is related by a number, and that number happens to be 1.618, 1.618। আপনার শরীরের দিকে আপনি যদি তাকান, আপনি দেখবেন যে আপনার মাথা থেকে নাভি পর্যন্ত, নাভি থেকে পা পর্যন্ত এই যে একটা রেশিও, এটা কিন্তু 1.618। আপনি দেখেন আপনার মাথা থেকে থুতনি, আপনার মাথা থেকে নাক, এটাও কিন্তু 1.618। আপনার নাক থেকে আপনার থুতনি, আপনার নাক থেকে আপনার এই যে উপরের লিপ, এটাও কিন্তু 1.618। আপনি হাতের দিকে তাকান, ইফ ইউ লুক অ্যাট ইউর হ্যান্ড, আপনার হাতের তাকানে আপনার এখান থেকে এই ইয়ে পর্যন্ত, এবং এখান থেকে হাতের শেষ পর্যন্ত, এটাও কিন্তু 1.618। আপনি এই ঘাড় থেকে আপনি দেখেন, এখান থেকে এই ঘাড় এবং এখান থেকে এই পর্যন্ত, এটা আপনি দেখেন, এটা 1.618। আপনি এখান থেকে এইখানে, আপনার এখান থেকে এইখানে, এইটা এবং এইটা, এই যে দুটো লেংথ আছে, এটাও কিন্তু 1.618। তার মানে আমার এই অংশটাকে এই লেন্থ দিয়ে ভাগ করলে হবে 1.618। এক্স্যাক্টলি রাইট,
Now, this, your whole body is related by that number, which is 1.618, 1.618। এবং আপনি যদি এই যে ফিবোনাচি যে সিরিজটা দিয়েছে, এটাকে যদি আপনি আঁকেন, আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে আমাদের বিশ্বের রূপ, একটা সিংহা, ওকে একটা স্যার, ঘুরন্ত আমাদের সিংহা। মানে এই পর্যায়ে এসে অনেকে হয়তো গোল্ডেন রেশিও সম্বন্ধে জানতে চাইবেন, আমরা রিকোয়েস্ট হ্যাঁ, করবো এখন স্যারের এটা এটা নিয়ে তো আলাদা একটা ইয়া নিতে হবে, এটা নিয়ে আলাদা একটা। তিনটা এপিসোড কিন্তু আমাদের অলরেডি আছে। হ্যাঁ, রিসেন্টলি শুধু গোল্ডেন রেশিও নিয়ে। বাট আমার ইচ্ছা আছে আপনি যখন সামনে মাসে দেশে আসবেন, তখন আপনার সাথে লম্বা একটা ডিসকাস করা, একটা পডকাস্টের মতো করা, যেখানে পুরোটা আলোচনা থাকবে হচ্ছে গোল্ডেন রেশিও। হ্যাঁ, স্যার গোল্ডেন একটা রেশিও নিয়ে, question- জীবন নিয়ে, হুম, আমাদের কানেকশনটা নিয়ে, আমরা কিভাবে কানেক্টেড হব, কিভাবে আমরা থার্ড আইটা খুলতে পারবো, এটা হুম। নিয়ে আমাদের বিশদ একটা আলোচনা হওয়া প্রয়োজন আছে। আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই প্রয়োজন। এবং এটা যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশকে আটকানোর মতো শক্তি আর থাকবে না। অ্যান্ড দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু। জটাঙ্ক তো সেটাই করছে। স্যার, আহ, একটা খুব সিরিয়াস প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, বলো। সারোয়ার মোহাম্মদ হুসাইন তিনি লিখলেন, আমি অনেক আগে 1998 সালে আর্মির বিএমএ লং কোর্স ফাইনাল সিলেকশন থেকে বাদ পড়ে যায়। আমার একমাত্র উদ্দেশ্য ছিল আর্মি অফিসার হওয়া, যা হয় নাই। তারপর একটা সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান করি, আমি রিটায়ার্ড আর্মি অফিসারদের ম্যানেজমেন্ট অফিসার হিসেবে নিয়োগ দিতে চাই, পার্টনারদের অনিচ্ছাতেই হয় নাই। রিসেন্টলি আই হ্যাড এ ড্রিম আওয়ার কারেন্ট চিফ অফ আর্মি হ্যাড কল মি অ্যান্ড আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন্ড উইথ ইউ মিস্টার সরওয়ার। We can see you were the most qualified candidate from Moimonshing Cantonment. Why are you not in the same army? He said, I would love to organize all the catch-up training for you to catch up to the rank. And I agree and salute him. It was a complete dream and felt good after that. What does it mean, sir? আচ্ছা, তো এটা এখানে উনার জীবনের যে একটা ইচ্ছা ছিল, বড় একটা ইচ্ছা, যে উনি আর্মি অফিসার হতে চান, এবং আর্মি অফিসার থেকে আনফরচুনেটলি ইউএসএসবিতে উনি বাদ পড়ে যান, উইচ হ্যাজ হ্যাপেন টু সো মেনি কেপেবল ক্যান্ডিডেট, যে তারা ইউএসএসবিতে তারা বাদ পড়ে গেছে। বাট দেন তার আত্মার মধ্যে যে একটা সুপ্ত ইচ্ছা, যে ইচ্ছাটা ঠিকমতো সম্পাদন হয়নি, বাট হিজ সেন্সেস, তার যে ইন্দ্রিয় শক্তিগুলো আছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ওই আর্মির সঙ্গে যুক্ত আছে, আর্মির জীবনযাপনের সঙ্গে যুক্ত আছে। এবং বাইরের যে সমস্ত শক্তি উনার উপরে কাজ করছে, সেই শক্তিগুলো কিন্তু তাকে একজন আর্মির সদস্য হিসেবেই দেখছে। দ্য থিংস দ্যাট হি হ্যাজ বিন ডুইং, উনি যে কাজগুলো করছেন, সেই কাজগুলো কিন্তু আর্মির সাপোর্টেই করছেন। এবং উনার যে একটা স্পেশাল অ্যাট্রাকশন টু দ্য আর্মি, দ্যাট ইজ বিং সাপোর্টেড বাই হিজ সোল অ্যান্ড বাই হিজ কনসিয়াস মাইন্ড, দুটো মিলে এমন একটা শক্তি উনার আশেপাশের বলয়ের সৃষ্টি হয়েছে, যে বলয়ের মাধ্যমে উনি এমন কিছু দেখতে পাচ্ছেন যেটা ভবিষ্যতের। এবং এই যে ভিশনটা দেখা, আর্মি চিফের যে ভিশনটা দেখা, দ্যাট কামস ফ্রম হিজ কানেকশন উইথ দ্য আর্ম ফোর্সেস। এবং এই ভিশনটা আসবে, স্বাভাবিক সেটা। এই ভিশনগুলো আসছে কোথা থেকে? ইটস কামিং ফ্রম দ্য সোল। দ্য সোল বিলিভস ইন হিজ ক্যাপাসিটি দ্যাট হি শুড বি হেল্পিং দ্য আর্ম ফোর্সেস। এবং সেটা সোল জানে যে সে আসলে আর্মির জন্য উপযুক্ত, কিন্তু কোনো একটা বিশেষ কারণে সেটা উনি হতে পারেননি। বাট হি ইজ অ্যাটাচড টু দ্য ওয়েলবিং অফ দ্য আর্ম ফোর্সেস, এবং যার জন্যই উনি এটা দেখেছেন, এই ভিশনটা দেখেছেন। অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি পজিটিভ থিং ফর হিম, ভেরি পজিটিভ থিং। উনি নিজেকে খুবই ধন্য মনে করা উচিত যে উনি এটা দেখেছেন। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট হি শুড কন্টিনিউ সাপোর্টিং দ্য আর্ম ফোর্সেস। কারণ উনার আসল কাজটা কিন্তু, যে কাজটা কিন্তু পূর্ব লিখিত, পূর্ব নির্ধারিত, সেটা কিন্তু আর্ম ফোর্সেস এর সঙ্গেই ছিল। and that was the true sense that he had. এবং আনফরচুনেটলি উনি জয়েন করতে পারেননি, বাট দেন his appreciation of the armed forces এবং অ্যান্সিলারি সার্ভিস আর্ম ফোর্সেসকে দেওয়া, এটাও কিন্তু উনার জন্য একটা বিরাট বড় ভালো কাজ। and that is why he is still মানে connected. বোঝা যাচ্ছে স্যার, উনার যে বার্নিং ডিজায়ার, যে অ্যান্টিসিপেশন,
সেটা ওনার সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে এবং প্রতিনিয়ত সেটা তাকে বাক করছে, যে কারণে তিনি স্বপ্নটা দেখছেন, তাই তো? এক্স্যাক্টলি and he's তোফাজ্জল actually হোসেন, the forces হ্যাঁ হ্যাঁ, তো উনাকে বলবেন যে উনি খুব ধন্য একজন ব্যক্তি এবং উনি মানে সৃষ্টিকর্তারও খুব কাছের একজন ব্যক্তি এবং উনি যে সমস্ত ভিশন দেখছেন those visions are true visions that is indicated for him to support the armed forces তো এই কাজটা আপনি করবেন ওকে, আপনি কংগ্রাচুলেশন ভাগ্যবান সরোয়ার মোহাম্মদ হুসাইন, আপনার জন্য অভিনন্দন। স্যারের কাছ থেকে বুঝলেন এই ব্যাখ্যাটা। তোফাজ্জল হোসেন নামে একজন, উনি লিখলেন একটু ডিফারেন্ট উনার থিওরিটা। উনি বললেন যে আমি অনেকবার কিছু স্বপ্ন দেখেছি, সেগুলো এইরকম যে আমি স্বপ্নে এমন কোনো নেগেটিভ জায়গায় আছি যেখানে জাদু মন্ত্র হচ্ছে বা অনেক ভয়ঙ্কর জায়গা। স্বপ্নে যখনই সেই নেগেটিভ এনার্জি আমাকে আঘাত করতে আসে, তখন আমি স্বপ্নেই ইস্তেগফার করছি, আর সেই ইস্তেগফার পড়া অবস্থায় আমার ঘুম ভেঙে যাচ্ছে। আবার আমি স্বপ্নে সচেতনভাবে বুঝতে পারছি আমার ওপর কোনো কিছু প্রভাব বিস্তার করতে চাচ্ছে, আর আমি তখন সেই স্বপ্নে পড়া মানে স্বপ্নে সূরা ফালাক বা নাস পড়তে পড়তে তার ঘুম ভেঙে যাচ্ছে। এরকমটা আসলে কেন ঘটছে, যেটা তার প্রায় ঘটে? আচ্ছা এটা 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 ঘটতে পারে মানে দিস আর দ্য নেগেটিভ ফোর্সেস যেটা সোলের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে আপনার উপরে আছর করার চেষ্টা করছে and these are negative forces এবং আপনি যে এখান থেকে বের হয়ে আসছেন that is your strength that you have that power আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে এই সমস্ত নেতিবাচক শক্তিকে ঝেড়ে ফেলে দেওয়ার ক্ষমতা আপনার আছে এবং আপনি সূরা ফালাক সূরা নাস পড়েছেন ভালো কথা এর সঙ্গে সঙ্গে আপনি আয়াতুল কুরসিটা পাঠ করবেন এবং আয়াতুল কুরসি will definitely shrug off all your negative forces আপনার যত নেগেটিভ ফোর্সেস আপনার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এটা করবে সব সময় প্রত্যেকটা মানুষের ব্যাপারে কিন্তু এটা হয়ে থাকে যে একটা নেগেটিভ একটা শক্তি আপনার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে দ্যাট ইজ অলওয়েজ দ্য কেস বাট দেন আপনার যে কাজটা করণীয় সেটা হচ্ছে এই যে 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 প্রতিরোধক যে শক্তিটা সেই প্রতিরোধক শক্তিকে আপনার মধ্যে সমুন্নত রাখা এবং সেটা সমুন্নত রাখবেন কিভাবে ধ্যানের মাধ্যমে আপনি ধ্যান করবেন রাতে 3টা থেকে 4টা এই সময়টা আপনি ধ্যান করবেন সৃষ্টিকর্তাকে আপনি জানাবেন আপনার মনের ইচ্ছা এবং আপনার ইচ্ছা শক্তিকে আরো প্রখর করে তুলবেন এবং নিজের মনের উপরে একটা দখল আপনি নিয়ে আসবেন আপনি দেখবেন যে আপনার সেই প্রভাবটা সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে এবং তারা চেষ্টা করবে সবসময় চেষ্টা করে যাবে তাদের চেষ্টার কোনো শেষ নাই এবং তারাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ আপনার আশেপাশে শতকরা 80% কিন্তু আপনার নেতিবাচক শক্তি আপনি হয়তো ভাগ্যবান হলে আপনি 20% কিন্তু আপনি ইতিবাচক শক্তি পাবেন কিন্তু শতকরা 80% কিন্তু নেতিবাচক শক্তি আমাদের আশেপাশে যত শক্তি কাজ করছে তার শতকরা 80% কিন্তু নেতিবাচক এক্স্যাক্টলি। এবং সেটাকে আপনি প্রতিরোধ করবেন আপনার যে ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে যাতে করে ওই নেতিবাচক শক্তি আপনার উপরে কোনো আসর না করতে পারে এবং সেটা করার জন্য এই ধ্যানটা আপনাকে করতে হবে সৃষ্টিকর্তার সঙ্গে একটা সম্পর্ক আপনার সৃষ্টি করতে হবে এবং আপনার আলো আপনার দেহের আলোকে আল্লাহর নূরের সঙ্গে মিলিত করাতে হবে যেটাকে আল্লাহ বলেছেন আলোর উপরে আলো and that is the state that we all want to be যদি এটা হয় তাহলে পরে কোনো নেগেটিভ শক্তির ক্ষমতা নাই আপনার পথে প্রতিরোধক হিসেবে থাকতে পারে that is all the case and the power of Ayatul Kursi is an immense power Ayatul Kursi জিন বলেন ভূত বলেন গোষ্ঠী বলেন সবকিছু নষ্ট করে দেবে চমৎকার। আনোয়ারুল আজিম, তিনি নোয়াখালী থেকে আমাদেরকে দেখছেন। মোহাম্মদ হাসান রুবেল, মাহিন হাসান রুবেল, তিনি দেখছেন। পলি আক্তার, তিনি বলেছেন যে আমি একটা বিষয় নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা তো পৃথিবীর প্রাণী নই, আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধু শৃঙ্খলা সৌন্দর্যের রক্ষা করার জন্য, বিষয়টা সত্যি কিনা? আরেকটা স্যার এটার সাথে অ্যান্সার দিয়ে দিবেন, সেটা হচ্ছে MH খান পারভেজ। উনি লিখলেন যে স্বপ্নে আমার সম্ভাব্য 70 থেকে 80 বছর বয়স্ক অবস্থায় দেখেছি, মানে উনি নিজেকেই স্বপ্নে দেখেন যে উনি 70 থেকে 80 বছর বয়স্ক একজন মানুষ। এর অর্থ কি? জি। আচ্ছা আচ্ছা এটা আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে নেই যে আমাদের
আমাদের পৃথিবীতে আসার পেছনে আমাদের পৃথিবীতে আসার কথা ছিল না। আমরা পৃথিবীতে এসছি একটা বিশেষ কারণে। আমরা ভুল করেছি। একটা ভুল ছিল আমাদের। যে ভুলের খেসারত দিতে হয়েছে এবং আমরা সেই খেসারত দেওয়ার জন্যই কিন্তু আমরা পৃথিবীতে এসছি। এবং পৃথিবীতে সৃষ্টিকর্তা যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে যে আমরা বেহেশতেই থাকবো। এবং বেহেশতে আমরা থাকতে পারিনি বিকজ অফ হু? বিকজ অফ শয়তান। শয়তান আমাদেরকে প্রলুব্ধ করেছে। প্রলুব্ধ করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসছে। এখন পৃথিবীতে আসার পরে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা কাজ বেঁধে দেওয়া আছে। এবং এই কাজটা আমাদের আশেপাশে পারিপার্শ্বিকতা, আমাদের যে প্রকৃতি আছে, এই পৃথিবীর যে প্রকৃতি এবং পৃথিবীর আশেপাশে যে প্রকৃতিটা আছে, এটাকে সেভ করা, এটাকে ভালো করা। আপনি পানি বলেন, আপনি গাছ বলেন, আপনি এই প্রাণী বলেন, আপনার পিঁপড়া বলেন, আপনার বাতাস বলেন, এভরিথিং, প্রত্যেকটা জিনিসের আপনার একটা দায়িত্ব আছে যে এটাকে ভালো রাখা এবং এটাকে আরো উন্নত অবস্থায় নিয়ে যাওয়া এবং সেটার জন্য কাজ করা। এটা আপনার একটা দায়িত্ব। এটা আমার একটা দায়িত্ব। গাছ লাগানো, এটাও আমার একটা দায়িত্ব। গাছের গাছের পরিপূর্ণতা নিয়ে আসা, এটাও আমার একটা দায়িত্ব। পানিকে পরিষ্কার রাখা, এটাও কিন্তু আমার একটা দায়িত্ব। আমার বাতাসকে পরিষ্কার রাখা, এটাও কিন্তু আমার একটা দায়িত্ব। এবং এই দায়িত্বগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। যদি আমরা পালন না করি তাহলে পারে আমাদের মাঝে ইতিবাচক শক্তিটা কাজ করবে না। আমাদের মাঝে যে কাজটা করবে সেটা হচ্ছে নেতিবাচক শক্তি। গাছকে কাটবো এক্সাক্টলি। আমরা, জীবনকে নষ্ট করব আমরা, অন্যকে নিচে নামানোর চেষ্টা করব আমরা। এই যে কাজগুলো, এটা হচ্ছে আমাদের শয়তানের প্রলুব্ধ কাজ এবং সেই দিকে আমরা যাব না। সেদিকে যাবার ইচ্ছা আমাদের নাই। কারণ আমাদের কাজ সেটা হচ্ছে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা না, প্রকৃতিকে রক্ষা করা এবং প্রকৃতির জীবনকে আরো সুন্দর করে তোলা। এবং সেটাই হচ্ছে মানুষ হিসাবে এটা আমাদের একটা কর্তব্য এবং এটা না করলে আমরা আমাদের যে কাজের জন্য এসছি সেই কাজটা কিন্তু আমরা সম্পন্ন করতে পারবো না। দ্যাট ইজ মাই অ্যাডভাইস টু ইউ। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আরেকটা কি প্রশ্ন ছিল রাকিব? দ্বিতীয় প্রশ্নটা? এমএইচ পারভেজ, এমএইচ খান পারভেজ, উনি আমার পরিচিত। উনি খুব চমৎকার করে জিজ্ঞেস করলেন যে স্বপ্নে উনি উনার বয়স 70 থেকে 80 বছর বয়স্ক অবস্থায় দেখেন, এর কি কারণ হতে পারে? না, এটার পেছনে কোনো কারণ নাই। আপনি নিজেকে ভবিষ্যৎ অবস্থায় দেখেছেন, খুব ভালো কথা। আপনি কেমন দেখেছেন নিজেকে সেটা আমি জানি না। তবে যেটাই দেখে থাকেন যেটাই দেখে থাকেন সেটাই আপনার ভবিষ্যতের অবস্থান এবং সেটা ভালোও হতে পারে। আমি আশা করব সেটা ভালো হবে। আমি আশা করি আপনি নিজেকে ভালো অবস্থায় দেখেছেন এবং আপনি সেই অবস্থাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। এটা আপনার জন্য দোয়া থাকলো আমার। ওকে। আনিকা নুসরাত উনি দেখছেন। রনি শিকদার উনি বলেছেন উনি আমাদের সব ভিডিও দেখেন, অনেক ধন্যবাদ। দেলোয়ার হোসেন তিনি বললেন যে স্বপ্নে সূর্য দেখা কতটা গুরুত্বপূর্ণ, অর্থই বা কি? স্বপ্নে সূর্য সূর্যকে দেখা, দেখা, sun, সূর্য। সূর্যকে দেখা। জি। আচ্ছা, আমি একটু পাওয়ারটা দিয়ে দেখি। হ্যাঁ, প্লিজ স্যার। আচ্ছা, এখন আমাদেরকে বুঝতে হবে যে সূর্য হচ্ছে আমাদের যে আমাদের যে সৌরজগৎ, সৌরজগতের যে প্রধান শক্তি, এই প্রধান শক্তি হচ্ছে আমাদের সূর্য। আমাদের সূর্য কিন্তু আমাদের যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোকে ধরে রেখেছে এবং সূর্য কিন্তু আমাদের গ্যালাক্সির মাঝখানে যে ব্ল্যাক হোলটা আছে যার নাম হচ্ছে আমাদের স্যাজিটারিয়াস এ, এই স্যাজিটারিয়াস এর চারিদিকে কিন্তু সূর্য ঘুরে বেড়াচ্ছে। এখন if you look at the picture of the solar system, আপনি কিন্তু দেখবেন যে এটা একটা ভোর্টেক্সের মতো। সূর্য এগিয়ে যাচ্ছে, সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরছে এবং এই যে ঘোরাটা, সূর্য এগিয়ে যাওয়া গ্রহগুলোর যে ঘোরাটা, এটা কিন্তু একটা ভোর্টেক্স। এটা কিন্তু একটা ভোর্টেক্সের সৃষ্টি হচ্ছে এবং এই ভোর্টেক্সের যে কেন্দ্রবিন্দু, এই ভোর্টেক্সের কেন্দ্রবিন্দু কিন্তু সূর্য। এবং আপনি সূর্যকে যদি আপনার স্বপ্নে দেখে থাকেন, আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। বিকজ your soul, your soul has reached at the peak point of the vortex. আমাদের ভোর্টেক্সের যেই জায়গাটা, আপনি যদি পানিকে ঘুরিয়ে দেন, আপনি দেখবেন যে সেই পানিটা ঘুরিয়ে দিলে একটা ভোর্টেক্সের সৃষ্টি হয় এবং ওই ভোর্টেক্সের যে নিচের যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে ভোর্টিশিয়াল ফোর্স।
এবং এই ভোর্টিশিয়াল ফোর্স আপনি আপনার আত্মা যেখানে পৌঁছেছে, আপনি যে স্বপ্নে দেখছেন যে সূর্যকে দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস দ্যাট ইয়োর সোল ইজ দেয়ার অ্যাট দ্য ভোর্টেক্স অফ দ্য সোলার সিস্টেম। অ্যান্ড দ্যাট, এই যে ভোর্টেক্সের আপনার আত্মাটা থাকা, এটা একটা বিশেষ অবস্থান আপনার জন্য, এবং এটা একটা খুবই পজিটিভ একটা ইঙ্গিত আপনার জন্য, that you have been able to get to the vorticial point of our solar system, and that is really really good, I think, and you should be happy about it. এবং এটা যদি দেখেন, আপনি দেখবেন যে আপনার মাঝে কিছু শক্তি আসবে, আপনার মাঝে কিছু শক্তি আসবে যেটা সূর্যের শক্তির সঙ্গে জড়িত থাকবে। এবং সূর্যের শক্তি বলতে আমরা যেটা বোঝাই, সূর্যের শক্তি কিসের থেকে হচ্ছে? সূর্যের শক্তি হচ্ছে আমাদের পারমাণবিক চুল্লি থেকে সূর্যের শক্তিটা আসছে। সুতরাং আপনার দেহের ভিতরে যে শক্তিটা সঞ্চার হবে, সেটাও কিন্তু একটা পারমাণবিক শক্তি হিসাবে আপনাকে সাহায্য করবে। অ্যান্ড দ্যাট ইউ উইল বি হ্যাপি অ্যাবাউট, অ্যান্ড ইউ উইল নোটিস আপনার এনার্জি কিন্তু খুব হাই হবে। ইউ উইল হ্যাভ ভেরি হাই এনার্জি। আপনার কাজ করতে ভালো লাগবে, আপনার হাঁটতে বুঝতে ভালো পারছি। লাগবে, তার মানে স্বপ্নে আপনার দৌড়াতে ভালো লাগবে। সূর্য দেখাটার অর্থই হচ্ছে একটা এনার্জির সাথে, পজিটিভ কোনো এনার্জির সাথে নিজেকে সম্পৃক্ত করার যুক্ত একটা সুযোগ করা, তৈরি নিজেকে করা, যুক্ত করা। হ্যাঁ। যুক্ত করা। সাইদ হাসান সুমন ওমান থেকে তিনি দেখছেন। এএস মুন তিনি বলছেন, আমার প্রশ্নগুলি কি যাচ্ছে না? গতদিনও মিস করেছি। আচ্ছা, উনি একটা প্রশ্ন করেছেন, সেটা হয়তো আমরা মিস করে গেছি। নিশ্চয়ই এস মুন আমরা ট্রাই করব সেগুলো অ্যান্সার দিতে। একটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখলাম, আব্দুল হামিদ তিনি বললেন যে, আমি স্বপ্নে অনেক সময় বিভিন্ন খাবার খেয়ে থাকি এবং অ্যাকুরেটলি সে খাবার স্বাদও উপলব্ধি করতে পারি। বিভিন্ন দোয়া দরুদ পড়েও অনেক সময় আমি অবস্থা থেকে বের হতে পারছি না। সমাধানটা কি? এটা তো ভালো খবর। এটা যদি আমার হতো, আমি তো মজা করে বিরিয়ানি খাইতাম, হাজির বিরিয়ানি খাইতাম। মিষ্টি টিষ্টি খাওয়া তো ভালো ব্যাপার এটা। না, এখানে খারাপ কিছু আমি দেখছি না। এখানে খারাপ কোনো ব্যাপারই নাই। আপনি খাদ্য পছন্দ করছেন এবং আপনার আত্মা আপনাকে খাওয়াচ্ছে বিনা পয়সায়, আপনি খেয়ে নিচ্ছেন। সুতরাং I don't see anything wrong about it. এটা আপনার দোয়া-টোয়া করার দরকার নাই। এখানে কোনো নেগেটিভ ব্যাপারও নাই। Just enjoy it. Just enjoy it. And it's এনজয়। আর আমার কাছে মনে হয় যে পজিটিভ থাকাটা লাইফে ইম্পর্টেন্ট। সবকিছুর মধ্যে নেগেটিভ এনার্জি খুঁজলে মানে নেগেটিভিটি ইজ মানে সবসময়ের জন্যই পাপ আরকি। আনা নেগেটিভিটি যাবে থেকে না। দূরে নেগেটিভিটি আনা যাবে না। যাবে না, যাবে না। না, স্যার এস মুন এভরিথিং উনি যে এভরিথিং প্রশ্নটা করেছিলেন, যেটা আমার চোখে পড়েনি, যেটা তিনি পরে কিঞ্চিৎ অভিমান করলেন, সেই প্রশ্নটা একটু বলি। উনি হ্যাঁ, প্লিজ। লিখলেন, আসসালামু আলাইকুম। আমি মাঝে মাঝেই পানির স্বপ্ন দেখি। কখনো সমুদ্র, কখনো নদী, আবার কখনো বিশাল দিঘি বা বড় পুকুর। সময়টা শান্ত হয়, আবার সময়ে সময়ে উত্তাল। নিজেকে পানির মধ্যেও দেখি, কখনো ফেরি বা লঞ্চে, কখনো নৌকায়, আবার কখনো সাঁতরে। কিন্তু প্রতিবারই দেখি কোনো না কোনোভাবে আমি নিরাপদে এটা পাড়ি দিয়েছি। আর তখন স্বস্তি অনুভব করি। একাধিকবার বেশ কিছুদিন পর, পর আমি এমন স্বপ্ন দেখি। এটা আসলে কি শ্রদ্ধেয় স্যারের কাছে জানতে চাইছি। তবে একটা কথা, আমি আ পানি এবং সমুদ্র, নদী, দিঘি এগুলো খুব ভালোবাসি। জি স্যার। আপনি খুবই ভাগ্যবান ব্যক্তি। আপনি খুবই ভাগ্যবান ব্যক্তি। কারণ পানি এমনই একটা মাধ্যম, যেখানে পানির মাধ্যমে আমাদের জীবন। আমাদের জীবন এসেছে কিন্তু পানির মাধ্যমে, এবং সেটা কোরআন শরীফে বলা আছে। সুতরাং পানিকে দেখা, পানিকে স্বপ্নে দেখা, এটা আমাদের খুবই ভাগ্যের একটা ব্যাপার। এবং আপনি নদী বলেন, আর সমুদ্র বলেন, আর পুকুর বলেন, সেটা উত্তাল থাকুক, সেটা শান্ত থাকুক, এটার একটা ভিশন is tremendously positive in your life. তার মানে যে আপনার দেহের যে সমস্ত শক্তি কাজ করে, সে সমস্ত শক্তির সঙ্গে পানির একটা বিশেষ একটা মিল আছে, পানির একটা বিশেষ কানেকশন আছে, যেটা যুক্ত আছেন। আপনি কিন্তু পানির সঙ্গে যুক্ত আছেন, এবং পানির সঙ্গে তো সবাই যুক্ত থাকার কথা। আমাদের যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমরা সবাই কিন্তু পানি থেকে জন্মগ্রহণ করেছি। আপনি যখন পানির পাশে যাবেন, আপনি যখন একটা নদীর দিকে তাকাবেন, আপনি যখন একটা সমুদ্রের দিকে যাবেন, সমুদ্রের পাশে যখন আপনি বসবেন, আপনার মনটা কিন্তু উৎফুল্ল হয়ে উঠবে। আপনার মনে যতই দুঃখ থাকুক, আপনার মনটা কিন্তু উৎফুল্ল হয়ে উঠবে। কেন উৎফুল্ল হয়? কারণটা কি? এর পেছনে তো একটা কারণ আছে যে আপনি পানির দিকে তাকালেই আপনার মনটা উৎফুল্ল হয়ে উঠছে। হোয়াট ইজ দ্য রিজন? তার মানে কারণ আমার শরীরের একটা অংশই তো পানি, তাই না?
73%, আমার শরীরে 73% ইজ ওয়াটার। শুধু তাই না, আমার পূর্বপুরুষ, আমার যে অবস্থান, পানির যে ডিএনএ আর আমার যে ডিএনএ, এই দুটার মধ্যে কিন্তু মিল আছে। এবং যখনই আমি পানিকে দেখছি, আমি কিন্তু আমার অতীতকে, আমার পুরো যে চেইন আছে, চেইন অফ মাই ক্রিয়েশন, আমি কিন্তু সেটাকে দেখতে পাচ্ছি। এবং সেটার সঙ্গে আমার দেহের একটা যুক্তি আছে, একটা যুক্ত মানে আমার দেহ যুক্ত আছে। আমার দেহের ভিতরে পানি আছে। অ্যাজ এ রেজাল্ট পানির সঙ্গে পানির যে আকর্ষণ, আমার দেহের যে ৭৩% পানি, সেটা কিন্তু পানি আকর্ষণ করছে। এবং সেই আকর্ষণ থেকে আপনার মানসিক যে অবস্থা, আপনার আপনার যে ফিলিংস গুলো যেটা আসছে, সেটা হবে খুবই পজিটিভ একটা ফিলিং, অ্যান্ড ইউ ফিল গুড অ্যাবাউট ইউরসেলফ। পানির পাশে সবাই কিন্তু নিজেকে ভাগ্যবান মনে করে। সবার কিন্তু ভালো লাগে। পানিকে এমন কেউ আমি দেখিনি আজ পর্যন্ত যে পানিকে পছন্দ করবে না। পানির পাশে গেলে অবশ্যই আপনার মনটা উৎফুল্ল হয়ে উঠবে এবং এটাই স্বাভাবিক। আপনি যাবেন, অবশ্যই যাবেন। পানিকে দেখছেন, খুব ভালো কথা। এবং পানিকে উত্তাল দেখা মানে যে পানির মাঝে কিছু অশুভ শক্তি কাজ করছে, যেটা উত্তাল একটা অবস্থা নিয়ে এসছে। আর পানিকে শান্ত দেখা মানে যে পৃথিবীতে একটা পিস, একটা ট্র্যাঙ্কুইলিটি আ আ অবস্থান করছে। সো দ্যাট ইস দ্য স্টেট। বাট your connection with water is very critical, is very important, and I think that you are lucky to have that connection. ওকে স্যার, দেলোয়ার হোসেন যিনি বললেন যে সূর্য দেখাটা কতটা গুরুত্বপূর্ণ এবং হ্যাঁ, আপনি হ্যাঁ। যে উত্তরটা দিলেন সেই উত্তরটা তার কাছে খুব ভালো লেগেছে এবং তিনি বললেন মোহাম্মদ রিয়াল হাসান স্যারের সাথে কি সরাসরি কোনোভাবে যোগাযোগ করতে পারি? প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে ক্লিয়ার করবেন। আমি অপেক্ষা করছি। আপনার জ্ঞাতার্থে স্যার কি বলবেন? আগে উনাকে একটু বলে নেন আপনি কবে আসবেন দেশে? না, এবং আমি সেই তো সম্পর্কে আমি দেশে আসছি ইনশাআল্লাহ। আমি আ আগামী মাসে দেশে আসছি। আমার কিছু কাজ এখানে পড়ে আছে। ওই কাজগুলো শেষ করে আমি দেশে আসছি ইনশাআল্লাহ। আর জটাঙ্কর সঙ্গে তো আ আপনি জড়িত আছেন। আ জটাঙ্কর মাধ্যমে আমাকে পাবেন। আর কোনো জরুরি কাজ যদি থাকে, হুম, আপনি যদি মনে করেন যে আমার সঙ্গে কথা বলা প্রয়োজন, আপনি রাকিবকে বলবেন। হুম। রাকিব তখন অ্যাডভাইস করবে আপনাকে এবং আমাকে পাওয়া খুব একটা কঠিন কাজ না। আ আর ইফ ইউ স্যারের তো মানে প্রোফাইল আমরা শেয়ার করেছিও আমাদের হ্যাঁ, তো এটা ইয়াতে। এটা এটা আমি রাকিবের হাতে ছেড়ে দেব। হুম, দ্যাট হুম, হুম। ইউ নো আপনি যেহেতু আপনি দেখছেন যে জরুরি একটা ব্যাপার নিয়ে আপনার আলোচনা করার আছে, এটা রাকিব না করবে না। আমার মনে হয়। ইয়েস, এক্সাক্টলি। রাকিবের রাগ দরকার করার হলে কথা সরাসরি সাথে আমরা কথা বলব। স্যার আমি হাতে গোনা কয়েকটা প্রশ্ন নিই, তারপরে আমরা আজকে শেষ হ্যাঁ, করব। প্লিজ। নেক্সট টাইম আমরা আরেকটা দিন করব। সেটা হচ্ছে অরিয়ন তারা। মানে এটা উনার কিউরিওসিটি থেকে জানতে চাচ্ছেন যে অরিয়নের সঙ্গে পিরামিডের সম্পর্কটা কি? কিসের সঙ্গে? অরিয়ন। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কালপুরুষ, তাই না? স্যার কালপুরুষ। ওরিয়নের আমি বলি, ওরিয়নের ১৯ টা তারা দ্বারা কিন্তু ওরিয়ন গঠিত। হুম, হুম, ওরিয়নের যে আকৃতি যেটা আছে, আমাদের ওরিয়নের যে আকৃতি আকাশে আমরা দেখতে পাই হুম, যে যোদ্ধা একটা যোদ্ধা তার বাম হাতে ঢাল আছে, তার ডান হাতে তলোয়ারটা সে উঁচু করে ধরে আছে। এবং হুম, এবং এবং তার মাজায় ৩ টা তারা আছে এবং তার পা, তার দেহ তারা দ্বারা গচ্ছিত এবং সব মিলে ১৯ টা তারা আমরা দেখতে পাই। ১৯ টা তারা দিয়ে ওরায়নটা গঠিত হয়েছে। আর এই যে আমাদের ওরায়নের পেটে কিন্তু ৩ টা তারা আছে। এই যে ৩ টা তারা, এই ৩ টা তারার যে অবস্থান, যেভাবে তারা একে অপরের প্রতি রিলেট করে। আর আমাদের যে ৩ টা পিরামিড আছে, খুফু, খাফরা এবং মানকারা। এক্সাক্টলি। এটাই হচ্ছে ওরায়নের ছবি। যেটা রাকিব দেখাচ্ছে। এবং এই যে ওরায়নের ছবি এটা আমরা বুঝতে পারি যে এটা একটা যোদ্ধা। বাম হাতে ঢাল, ডান হাতে তলোয়ার এবং আ আ আ তলোয়ারটা সে উঁচু করে ধরে আছে। এখন এই যে ৩ টা তারা, পেটের যে ৩ টা তারা, এই ৩ টা তারার অবস্থান আর আমাদের ৩ টা যে পিরামিড আছে, খুফু, খাফরা অ্যান্ড মানকারা। এই ৩ টা তারার অবস্থান আর ওই ৩ টা তারার এই ৩ টা পিরামিডের অবস্থান আর ওই ৩ টা তারার অবস্থান এক এবং অভিন্ন। এবং এই ৩ টা তারা থেকে একটা আলো নেমে আসে এপ্রিলের ১ তারিখে, যেটা পিরামিডের গায়ে ফুটো আছে। এই ফুটোর মধ্যে ঢুকে তারা একটা পয়েন্টে তারা মিলিত হয়ে থাকে এবং এবং এটাই এমন একটা জায়গায় মিলিত হয়,
যেই জায়গাটা হচ্ছে আমাদের পিরামিডের ভর কেন্দ্র, এখানেই এই আলোটা প্রেরিত হয়ে থাকে। সো দ্যাট ইজ দ্য কানেকশন বিটুইন পিরামিড অ্যান্ড দি ওরায়নস বেল্ট। এটাই হচ্ছে উত্তর। ওকে স্যার, সবশেষ আরেকটা প্রশ্ন, মানে যিনি এটা করেছেন উনি প্রচুর অনুরোধ করছেন যেন আমি এটা আপনার কাছে শেয়ার করি, কারণ উনি অপেক্ষা করছেন। প্রশ্নটা এরকম যে আমি কোনো ঘটনা ঘটার আগে সেটার আংশিক স্বপ্নে দেখতে পাই, এছাড়া ওই ঘটনাটার 1 মাস আগে থেকে আমার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে। এটা সাধারণত কেন হয় ওনার জানতে চান। না, এটা খুবই সুন্দর একটা ব্যাপার যে ভবিষ্যতের একটা ঘটনা আগের থেকে দেখা এবং নিজেকে প্রস্তুত করে রাখা সেই ঘটনার জন্য। এটা বিরাট বড় একটা পাওয়া। এটা সবাই পায় না। একমাত্র তারাই পেয়ে থাকে আ যাদের একটা পজিটিভ এনার্জি অ্যান্ড ইউ হ্যাভ এ কানেকশন উইথ দ্য ইউনিভার্স। ইউনিভার্সের সঙ্গে আপনার একটা কানেকশন আছে এবং এই কানেকশনটাই কিন্তু আপনার আত্মা আপনাকে দেখাচ্ছে ওই ভিশনটা। একটু হয়তো সম্পূর্ণটা দেখাচ্ছে না, কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে এবং ওই ইঙ্গিত অনুযায়ী আপনি কিন্তু নিজেকে প্রস্তুত করবেন। এটাই আপনার আত্মা চাচ্ছে এবং নিজেকে এমনভাবে প্রস্তুত করবেন যাতে আপনি সেই পরিস্থিতিতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, অথবা সেই পরিস্থিতিতে আপনি নিজেকে একটা সুন্দর জায়গায় আপনি নিয়ে যেতে পারেন। You know, that will be something that you should be happy about, and you should thank Allah for that, যে আপনাকে সেই সুযোগটা কিন্তু সৃষ্টিকর্তা করে দিয়েছে। যে বড়, বড় ঘটনা যেগুলো ঘটতে যাচ্ছে সেগুলো আপনি জানতে পারছেন। আমি একটা ছোট্ট কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের যে ঘটনাটা আমেরিকায় যেটা ঘটেছিল নিউ ইয়র্কে জি। 9/11 এ। এই যে ঘটনাটা, এই ঘটনা আমি কিন্তু ১ বছর আগে দেখতে পাই এবং ১ বছর আগে দেখতে পাওয়ার পরে আমি আমার সহধর্মিণীকে বলি যে, "এই ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা কি আমেরিকায় থাকবো?" তখন আমি আমেরিকায় ছিলাম। আ আচ্ছা। তখন আমার ওয়াইফ বলল যে, "না, আমরা আমেরিকায় থাকা চলবে না। আমরা আমেরিকা থেকে বের হয়ে আমরা কোন মুসলমান দেশে গিয়ে আমরা বসবাস করব।" তো তখন সেই মুহূর্তে আমি সঙ্গে আমেরিকা থেকে বের হয়ে যাই। বের হয়ে আমি মিশরে গিয়ে আমি আমার চাকরি শুরু করি। So this kind of vision can come in your understanding, এবং এটা একটা বিরাট বড় ক্ষমতা। এবং আল্লাহকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করবেন। আপনি নামাজের মাধ্যমে আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। বলবেন যে, "থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্যাট অপরচুনিটি", যে ভবিষ্যৎকে জেনে নিজেকে প্রস্তুত করা। এবং এটা আপনি দেখতে পাবেন, এটা খুবই ভালো জিনিস এবং এটাকে আপনি মেইনটেইন করেন এবং নিজের দেহ, নিজের মন এবং নিজের আত্মার পবিত্রতা আপনি মেইনটেইন করেন। You will go very far with this particular strength of yours. এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ। মানে কথা বলতে কিভাবে ১.৫ ঘন্টা পার হয়ে গেল খেয়ালও হলো ও না, মা! এবং ১.৫ ঘন্টা? তোমার না ১ ঘন্টা করার কথা ছিল? অলমোস্ট ১.৫ ঘন্টা হতে যাচ্ছে এবং আচ্ছা, অনেক প্রশ্ন রয়ে গেল এবং কিছু প্রশ্ন রিপিট আসছে। আবার অনেকে আছেন যে একটা প্রশ্নর উত্তর দেওয়ার পর তার মাথায় হঠাৎ করে আরেকটা প্রশ্ন এসছে। আচ্ছা, এখন এভাবে চলতে থাকলে আসলে সব এই একটা সেশনে দেওয়া সম্ভব না। আমি নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আমরা আরো বড় আকারে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এটা ধারাবাহিক একটা প্রসেস, এবং আশা করি ইনশাআল্লাহ, আপনারা সেটা বুঝবেন, এবং অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আপনি সময়টা আমাদেরকে দিলেন এবং You are আশা most করি welcome. You are most welcome. খুব ভালো হ্যাঁ, লাগলো। থ্যাংক ইউ সো মাচ আমার টু এভরিবডি যারা তোমার হ্যাঁ, সঙ্গে যুক্ত আছে। শ্রোতা অথবা দর্শক, তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকে বিদায় নিচ্ছি। রাকিবকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং আগামীতে ইনশাআল্লাহ আমাদের নতুন প্রজন্মকে সবাইকে আমরা উদ্বুদ্ধ করব আমাদের এই জ্ঞান দিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ স্যার। ভালো থাকবেন আপনিও। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। বেস্ট অফ হ্যাঁ। লাক, হ্যাঁ?